আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। সো কিছুক্ষণ আগেই তোমরা আরেকটি ক্লাস শেষ করেছিলে, তাই ভাইয়া একটু 10 মিনিটস একটু সময় দিলাম তোমাদেরকে, যাতে করে আমরা সবাই একটু চলে আসতে পারি। বিকজ দিনে দিনে আমাদের হচ্ছে ইবিআই কোর্সের একদম শেষের দিকে আমরা চলে আসছি, রাইট? সো আলটিমেটলি আমাদের ক্লাস সংখ্যাও খুব বেশি আর নেই। অ্যান্ড আলটিমেটলি আজকের ক্লাসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ ইউ গাইজ রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ extraordinary session regarding the board questions of English second paper. So it is my pleasure to be here with you guys, and I hope today's class will be a nice one as usual. So আমরা কিন্তু সেকেন্ড পেপার সম্পর্কে আজকে পড়বো, এন্ড হচ্ছে আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি সেকেন্ড পেপার আমরা কিভাবে কি করতে পারি। কারণ আমরা ফার্স্ট পেপার সম্পর্কে তোমাদেরকে বহুবার বহু কিছু বলে দিয়েছি, এবং তোমরাও জানো যে কি কি করতে হবে ফার্স্ট পেপারে, কি কি টপিক আছে। এবং মোটামুটি আমরা ফার্স্ট পেপারে হচ্ছে ফিনিশিং কিক দিব। আমাদের যে সিন প্যাসেজ গুলো আছে সেই সিন প্যাসেজ গুলোর উপর আমরা এমসিকিউজ, কোশ্চেন অ্যান্সার এন্ড অল দোজ নেসেসারি থিংস যা যা আছে, ইভেন সামারি রাইটিং অর মেবি ইনফরমেশন ট্রান্সফার, এগুলো আমরা ওয়ান অফ করে করতে থাকবো ইনশাল্লাহ। জাস্ট এই যে আমাদের প্র্যাকটিস সেশনটা ইংলিশ সেকেন্ড পেপারের উপর আমরা 2টা দিন দেখবো। আমাদের আজকে যে ফার্স্ট ক্লাসটা আমরা করতে যাচ্ছি, এই ক্লাসে আমরা দেখবো কিছু গ্রামার টপিক যেটা আমাদের পরীক্ষা আসতে যাচ্ছে, এন্ড কিভাবে এই কোশ্চেনটা আসবে এবং গ্রামারে অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা কোন জায়গায়, আমরা অ্যাকচুয়ালি কত পেতে পারি, আমাদের মার্কসের প্রবেবল যেই লিমিটটা সেটা কত, আমি কি 80 পাবো, আমি কি নিশ্চিত যে আমি 75 পাবো বা 85 পাবো, সেই বিষয়গুলো হচ্ছে আজ আমরা ক্লিয়ার করবো। সো আশা করি তোমরা সবাই মোটামুটি ক্লাসে চলে আসবা। আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু আগে আইসিটি ক্লাস শেষ হয়েছে। ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম। সো প্রথম জিনিসটা হচ্ছে, যারা ক্লাসে আসছো না তারা আজকে মিস করবা। তো তোমরা চাইলে ক্লাসে চলে আসতে পারো, যাদের মেনশন দেওয়ার অবস্থা আছে তারা মেনশন করে। ফার্স্ট পেপার সম্পর্কে অনেক 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 কিছু বলেছি, বাট ইবিআই তে স্পেশালি আমাদের এই কোর্সে আমি কখনোই সেকেন্ড পেপার নিয়ে তেমন কিছু বলিনি। বাট এটা যেহেতু তোমাদের একদম ইচ্ছায় বা তোমাদের চাওয়ায় আসা আজকের এই ক্লাসটি নিয়ে, সো আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আমাদের সবারই মোটামুটি এক্সাম সামনে, সেটা হতে পারে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম যেটা কিনা অনলাইনে হয়েছিল বাট এখন আবার অফলাইনে হবে, সেটা হতে পারে প্রি টেস্ট এক্সাম, সেটা হতে পারে একটা মডেল টেস্ট এক্সাম, এভরিথিং যেটাই তুমি বলো না কেন। সো সেই ক্ষেত্রে এই ইংলিশ সেকেন্ড পেপারের যে 100 মার্কস, এটা কিভাবে আমরা পাবো সেই জিনিসটা আজকে আমরা প্রথমত দেখবো। এবং আলটিমেটলি এই 100 মার্কসের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখার পরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন চলে যাব। সো বেসিক্যালি আমরা দুই ভাগে এটাকে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট, আমরা যদি এইভাবে লিখি আমাদের কি থাকবে, একটা গ্রামার পার্ট। আর আরেকটা হচ্ছে, আচ্ছা গ্রামার পার্টের মার্কস হচ্ছে আমাদের 60, রাইট? গ্রামার পার্টের মার্কস হচ্ছে 60। আর আমাদের একটা থাকবে হচ্ছে রাইটিং পার্ট। কি পার্ট থাকবে? রাইটিং পার্ট। তো এইখানে মার্কস থাকবে আমাদের কত? এখানে মার্কস থাকবে হচ্ছে 40 মার্কস। কত মার্কস? 40 মার্কস। একদম মাথায় ঢুকিয়ে নিব যে অ্যাকচুয়ালি, কারণ আমি ওয়ান অফ ক্লাস করব তোমাদের সাথে ফার্স্ট সেকেন্ড পেপারের উপর। সো এই জন্য আমি চেষ্টা করব যত দ্রুত, যত সহজে তোমাদের জন্য এটাকে তুলে ধরা যায়, কি কি টপিকস তুমি পাবা, কি কি টপিকস তোমাকে কভার করতে হবে, এন্ড অল দোজ থিংস ইনশাআল্লাহ এই সবকিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সো আলটিমেটলি আমাদেরকে জানতে হবে যে আমাদের গ্রামারের যে 60 মার্কসটা, এখানে আমাদের কি কি টপিকস আছে, কোন কোন টপিক গুলো আমাদের আছে এবং কি কি আমাদের উত্তর দিতে হবে। সো বেসিক্যালি আর্টিকেল নামে একটা টপিক ছিল যেটা এখন আর নেই। আর্টিকেল টপিকটা এখন আর নেই। তাহলে ভাইয়া কি আছে? প্রথম যে টপিকটা আছে, আমি একদম 1 2 3 4 দিয়ে লিখবো। প্রথম টপিক সবার বোর্ডে একইভাবে এক্সাম হবে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রিপোজিশন। কি বলতে পারি আমরা? প্রিপোজিশন। ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। এই প্রিপোজিশনের মার্কস হচ্ছে তোমাদের 0.5 into 10। একটু দ্রুত দিব, 0.5 into 10, এবং মার্কস হচ্ছে কত? মাত্র 5। সেম ওয়েতে আমি নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ স্পেশাল ওয়ার্ডস। সো আমি একটু দেখাই যে আমি জাস্ট গ্যাপ ফিলিং লিখবো এন্ড এখানে স্পেশাল ওয়ার্ড লিখবো, দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর আস। ওকে, ডান। তাহলে এখানে কত মার্কস থাকবে? এখানে মার্কস থাকবে হচ্ছে 5 অ্যাজ ইউজুয়াল। এখানেও মার্কস থাকবে 5। এইভাবে, ঠিক এইভাবে আমাদের মার্কসটা
ক্যারি করবে। আচ্ছা, আমাদের 3 নম্বর যে গ্রামার আইটেমটা সেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। এবং এটার ক্ষেত্রে আজকে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না। সো যেহেতু আমি সেকেন্ড পেপার ক্লাস করিনি, বাট আজকে তোমাদেরকে অনেক কিছুই আমি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা রিভাইজটা করে ফেলতে পারো। সো এই হচ্ছে আমাদের এখানে 10 মার্কস কমপ্লিটিং সেন্টেন্সে। আমাদের 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল রাইট ফর্ম অফ ভার্বস RFOV। সো এখানে একটু মার্কস এর পরিবর্তন আসছে, লেট মি টেল ইউ গাইস। এখানে মার্কস হচ্ছে 0.5 ইন্টু 14, দ্যাট মিনস মাত্র 7 নাম্বার। 0.5 ইন্টু 14 মার্কস হচ্ছে কত? 7। রাইট ফর্ম অফ ভার্বস এর পরে আছে হচ্ছে ন্যারেটিভ স্টাইল। এটা তোমরা সবাই পছন্দ করো, আবার অনেকেই পছন্দ করো না। সো এই ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশনে কিন্তু মার্কস আছে, এন্ড এখানেও গুনে গুনে 7 মার্কস। এখানে 7 ইন্টু 1 বলবো না, কারণ হচ্ছে এখানে ওরা এইভাবেই 7 মার্কস দিয়েছে। আমাদের মডিফায়ার্স আছে, রাইট? এন্ড মডিফায়ার্স এ আমার মার্কস হচ্ছে 5। এই যে মডিফায়ার্স, আমরা যেটা নিয়ে অনেক টেনশনে থাকি, এই মডিফায়ার্স এ আমাদের মার্কস হচ্ছে কত? আমাদের মার্কস হচ্ছে 5। তাও কিভাবে? এই 0.5 ইন্টু 10, মানে 10টা সঠিক উত্তর দেওয়ার পরে তুমি পাবা হচ্ছে মাত্র 5। আমাদের নাম্বার 7 যেটা আছে গ্রামাটিক্যাল আইটেম, এটা হচ্ছে কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস। সো এই সেন্টেন্স কানেক্টরস এ আমাদের মার্কস কত? এই সেন্টেন্স কানেক্টরস এ আমাদের মার্কস হচ্ছে 0.5 ইন্টু 14 ইকুয়ালস 7। ওয়াও। আমাদের 8 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এবং এখানেও মার্কস হচ্ছে 7। তো বুঝতেই পারতেছো ব্যাপারটা, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, যেখানে মার্কস হচ্ছে আমাদের অনলি 7। ঠিক আছে, ওকে। And last but not the least is punctuation mark, which is really important. পাংচুয়েশন মার্কেও কিন্তু তোমাদের মার্কস আছে, এবং এই পাংচুয়েশন মার্কসে তোমাদের নাম্বার হচ্ছে 7। তোমাদেরকে 14টা সঠিক উত্তর দিতে হবে, সেখানে তুমি 7 পাবা। তাহলে আমি একটু তোমাদেরকে রিক্যাপ করে দেই আবারও, এবং তোমাদেরকে একটু বুঝাই দেই যে তুমি কিভাবে গ্রামারে ফুল মার্ক পেতে পারো। তোমাকে আমি যদি প্রত্যেকটা আইটেম ওয়াইজ বলি, যে আমার প্রত্যেকটা গ্যাপ ফিলিং, প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা গ্যাপ ফিলিং থেকে শুরু করে প্রেপোজিশনের, রাইট ফর্ম অফ ভার্বস এর, দেন হচ্ছে স্পেশাল ওয়ার্ড, সবগুলো গ্যাপ ফিলিং এ আমার মোট কয়টা আইটেম আছে, খুব মানে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এটা একটু দারুণ ভাবে খেয়াল করো। এটা আমি ক্র্যাশ কোর্স 2022-এও বলেছি গতকাল। দেখো এখানে কয়টা আছে? 10টা। তাহলে 10টা আইটেম তোমাকে সঠিক উত্তর দিতে হবে। এখানেও 10টা আছে, তাহলে মোট কত হয়? 20। এখানে 10টা আছে, কত হয়? 30। এখানে 14টা, কত হয় বলতো? 44। আচ্ছা, 44 এর পরে এখানে 10টা ফিল ইন দা গ্যাপস আছে, তাহলে 54। এখানে 14টা আছে, তাহলে কত? 68। এখানে 14টা আছে, তাহলে আমাকে বলো কত হলো? তাহলে 68 and 14 কত হয়ে যায় বলো দেখি? 82। আর এখানে আছে 14, তাহলে কত? 96। তাহলে তো বুঝতেই পারতেছো তোমাদের কতগুলো আইটেম আছে। তাহলে দেখতে পাচ্ছ যে 96 আইটেম, সেখানে 10, 20, 30, 44, 54, 68, 82, 96। তোমাকে 96টা ফিল ইন দা গ্যাপস, 96টা ফিল ইন দা গ্যাপস ডিফারেন্ট ডিফারেন্ট, কোনোটা মডিফায়ার্স, কোনটা কানেক্টরস, কোনোটা রাইট ফর্ম অফ ভার্বস, কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তবে 96, বাবা একটু বোঝার চেষ্টা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। 96টা সঠিক ফিল ইন দা গ্যাপস যদি তুমি দাও, তাহলে তুমি কত পাবা? তুমি 53 পাবা। কত পাবা? তোমার এখানে মার্কস হচ্ছে 53। তোমার এখানে মার্কস হচ্ছে কত? 53। এন্ড তোমার 7টা সঠিক লাইন ন্যারেশন ভাইস ভার্সা আছে, মানে ডিরেক্ট স্পিচ থেকে যেমন ইনডিরেক্ট স্পিচ আমরা বানাই, আবার ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচও তোমাদেরকে বানাতে হতে পারে। তাহলে এই যে জিনিসটা, এখানে 7 মার্কস। তো এইভাবে হচ্ছে তোমাদের গ্রামারের 60 মার্কস। এন্ড একটু ইমাজিন করো, পরীক্ষার হলে দেখতে অনেক ইজি মনে হয়, যারা শুধুমাত্র এক রাতের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাও তাদেরকে বলি, এক রাতের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার হলে যে কোনো অবস্থাতেই তুমি কি করতে পারো, তোমার যে মোরালটা আছে সেটা লো হয়ে যাবে, তোমার মনোবল ভেঙে যাবে, তুমি দেখবা যে তখন আর কিছুই পারতেছো না। সো এখন থেকেই প্রিপারেশন নাও, বি প্রিপেয়ার্ড ফর দিস, রাইট? এটার জন্য প্রিপারেশন নাও। তাহলে ভাই রাইটিং পার্টে কি আছে বলেন? রাইটিং পার্টে আমরা আগে বলেছি 40 মার্কস আছে, এন্ড রাইটিং পার্টে আমাদের 3 আইটেমস আছে। কয়টা আইটেম? 3 আইটেমস। একটা হচ্ছে আমাদের
ফর্মাল লেটার রাইটিং। আর তোমরা সবাই জানো যে ফর্মাল লেটার মানে কি। ফর্মাল লেটার মানে হচ্ছে আমরা বেসিকলি যেটা কি করি, আমরা অ্যাপ্লিকেশন হিসেবে লিখি। এখানে আমাদের মার্কস হচ্ছে 10, এখানে আমাদের মার্কস কত, এখানে আমাদের মার্কস হচ্ছে 10। তো এখানে কি কি থাকবে, এখানে আমার অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার, অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন টু ইউএনও, চেয়ারম্যান, এগুলো এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, এরপর আমাদের কি থাকবে, এরপরে আমাদের থাকবে হচ্ছে, খুব সুন্দর করে খেয়াল করো প্লিজ, খুব সুন্দর করে আমাদের থাকবে হচ্ছে আমাদের রাইটিং পার্টের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এই ফর্মাল লেটারের, যেটা হচ্ছে নিউজ পেপার লেটার গুলো, নিউজ পেপারে যেগুলো লিখতে হয়, ঠিক আছে, এডিটরের কাছে। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ অফ লেটার যেটা আসতে পারে। আরেকটা আশা করা যায় যে কমপ্লেইন্ট লেটার, যদি এদিক ওদিক না করে আর কি, তাহলে এই তিনটার ভিতরেই আমরা মোটামুটি আমরা পেয়ে যাব, আমরা এক্সেট্রা দিয়ে দিই, কারণ আরো টাইপের আছে। সো এখন আমরা বেসিকলি পাবো হচ্ছে অ্যাপ্লিকেশনটা কি পাবো, শিওর থাকো। তারপর নিউজ পেপারটা পাওয়ার সম্ভাবনা আছে, আর খুব বেশি পেঁচালে কমপ্লেইন্ট লেটার দিতে পারে। আচ্ছা, আশা করি এগুলো তোমরা সবাই দেখে ফেলেছো এবং তোমরা সবাই এগুলো পারো। এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। আমি বলবো দুইটা আইটেমই প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ কোনো প্রকার কম্পোজিশন নেই, শর্ট সিলেবাসে কোনো প্রকার কম্পোজিশন নেই। তাহলে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে দুই ভাবে, একটা হচ্ছে কি লিস্টিং বা ডেসক্রিপশন। কি বলতেছি আমরা, লিস্টিং বা ডেসক্রিপশন। এন্ড মনে রাখতে হবে যে এই যে ডেসক্রিপশন যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু অনেক লেন্দি একটা প্যারাগ্রাফ হবে, কারণ আমাদেরকে বলেছে উইদিন 200 ওয়ার্ডস, মানে অ্যাটলিস্ট আমাকে 200 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে, কিন্তু অ্যাটলিস্ট আমি যেন 180 ওয়ার্ড লিখি, আমাদের এই মাথায় থাকতে হবে। তো উইদিন 200 ওয়ার্ডস বলছে মানে তুমি 100 ওয়ার্ড লিখে দিয়ে আসবা, এটা হবে না। আবার তার মানে তুমি 5 পৃষ্ঠা লিখে দিয়ে আসবা, সো পৃষ্ঠাও গুণাগুণি করা যাবে না, কারণ পৃষ্ঠা গুণে কখনো তোমার প্যারাগ্রাফ লেখা হয় না। সো হতে পারে 200 ওয়ার্ড তুমি 1.5 পৃষ্ঠাতেও লিখতে পারো। আবার আমি যদি বাস্তববাদী হই, তাহলে 200 ওয়ার্ড লিখতে অ্যাটলিস্ট আমার 2 পৃষ্ঠা লাগবেই, 2.5 পৃষ্ঠাও লাগতে পারে। সো যেহেতু আমার ওয়ার্ডস উইদিন 200 বলেছে, সো আমার কাছে সুযোগ আছে এই ধরনের ডেসক্রিপশন প্যারাগ্রাফ গুলোতে, যেখানে মার্কস হচ্ছে আমার 15, সেখানে একটু কি করে লেখা, একটু গুছিয়ে বড় করে লেখা। আমাদের 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। আমাদের কি প্যারাগ্রাফ, কজ এন্ড ইফেক্ট। যেমন রোড অ্যাক্সিডেন্ট, তাহলে রোড অ্যাক্সিডেন্ট কি আমরা জানি, যেটা আমরা সড়ক দুর্ঘটনা বলে থাকি। এন্ড এই রোড অ্যাক্সিডেন্টের ফলে কি হয় এবং এর প্রভাবে কি কি দেখি আমরা, তখন যখন এই প্যারাগ্রাফটা আমরা পড়বো তখন সেটাকে বলবো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তো আমি আবারও প্যারাগ্রাফ লিখবো এখানে, এখানে প্যারাগ্রাফ লিখার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট। তাহলে আমরা এই যে লিখে দিলাম কম্পারিজন, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট অর কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট। এটাও কিন্তু তোমাদেরকে উইদিন 200 ওয়ার্ডস লিখতে হবে। কত, উইদিন 200 ওয়ার্ডস। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল, উইদিন 200 ওয়ার্ডস। তাহলে তোমরা অনেকেই আমাকে একটা কোশ্চেন করতেছিলা যে ভাইয়া প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখবো, প্যারাগ্রাফ কতটুকু লিখলে ভালো হয়, প্যারাগ্রাফ এইটা, প্যারাগ্রাফ সেইটা। তাহলে আমি কিন্তু এখন তোমাদেরকে বলে দিলাম যে দেখো, তোমাদের পরীক্ষা এটাই আসবে, সারা বাংলাদেশে এইভাবেই আসবে, যে 200 শব্দের ভিতরে তোমাদেরকে কি করতে হবে, 2টা প্যারাগ্রাফ লিখতে হবে, 2টা প্যারাগ্রাফ লিখতে হবে, এবং 2টা প্যারাগ্রাফই ভিন্ন ভিন্ন হবে। একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন ওয়াইজ, যেমন 6 সিজনস ইন বাংলাদেশ এই টাইপের। আর একটা হচ্ছে যে কজ এন্ড ইফেক্ট বা কম্পারিজন, যেমন টেলিভিশন ভার্সেস কম্পিউটার, এই টাইপের কিছু কম্পারিজন বা কন্ট্রাস্ট, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি মোবাইল ফোন ভার্সেস পার্সোনাল কম্পিউটার, এই টাইপের যে ধরনের কম্পারিজন আছে, এই জিনিসগুলো আসতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন যেই আছে, ডেসক্রিপশন টাইপের যে প্যারাগ্রাফ এবং কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ চলে আসতে পারে প্রায় সব বোর্ডেই। তবে এদিক ওদিক হতে পারে, সেটা বিষয়ে আশা করি তোমাদেরকে বেশ ভালো গাইডলাইন দেওয়া আছে। সো এখন যে কথাটা আমি বলবো, যে ইংলিশ সেকেন্ড পেপারে যদি আউট অফ 100 তোমাকে কত পেতে হয়, তোমাকে যদি অ্যাটলিস্ট 85 পেতে হয়, তাহলে তোমাকে গ্রামার পার্টে কত পেতে হবে, না হলেও তোমাকে 55 পেতে হবে। কত পেতে হবে, 55। কারণ এখানে যদি মানে আউট অফ 60 তুমি 55 পাও, তাহলে এখানে কিন্তু মাত্র 30 পেলেও তুমি 85 পাচ্ছ। ইভেন তুমি গ্রামারে যত বেশি পাবা, তোমার কি হবে, 80 প্লাসের উপরে নাম্বার তত বাড়তে থাকবে। আমি আবারও বলছি, তুমি গ্রামার পোর্শনে যত বেশি মার্কস পাবা, তোমার 80 প্লাস নাম্বারের যে মিশনটা বা 80 প্লাস নাম্বার পাওয়ার যে ব্যাপারটা, এটা তত বাড়তে থাকবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ভাইয়া এতগুলো গ্যাপ ফিলিং, 96টা, ইয়েস ভাইয়া, তোমার মাথার ভিতরে এটা বোঝার জন্য না বা ভয়ের জন্য না, এই জিনিসটা তোমাকে আরো হালকা করে দেওয়ার জন্য, যে তুমি কতগুলো কি ফেস করতে যাচ্ছ। তোমার 96টা সঠিক, 96টা সঠিক
ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর অ্যান্সার দিতে পারলে তুমি 53 পাবা ইনশাল্লাহ। কেউ তোমার এই মার্কস নিয়ে যেতে পারবে না, কেউ তোমার এই মার্কস নিয়ে যেতে পারবে না। আর তোমার ন্যারেশন যদি ঠিকঠাক হয় তাহলে তুমি 7/7 ন্যারেশনও পাবা। তবে ন্যারেশন তার ফিল ইন দা গ্যাপস না, ন্যারেশন আমাকে কি করতে হবে, ইদার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অর ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে। সো এই হচ্ছে কথা, মানে সেন্টেন্স লিখতে হবে। আর যদি আমি একটু রাইটিং পার্টের কথা বলি, রাইটিং পার্টের ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে অনেকে অনেক ধরনের একটা কুসংস্কার আছে, বা অনেকে মনে করে যে আমাদের টিচাররা হচ্ছে হাতে মেপে পৃষ্ঠা দেখে এগুলো দেখে নাম্বার দেয়। বাট অনেক ডায়নামিক হয়েছে, কোশ্চেন পেপার অনেক ডায়নামিক হয়েছে, টিচাররা এখন অনেক বেশি ডায়নামিক হয়ে উত্তর টুত্তর দেখে। সো সেই ক্ষেত্রে তুমি এটা একদমই ভেবো না যে তোমার খাতা ওই যে গিভা মেপে বা তোমার হচ্ছে ওই যে কি বলে এটাকে কত পৃষ্ঠা লিখেছো এগুলো দেখে লিখবে না। তবে তোমার লেখার ধরন ঠিক থাকতে হবে। তুমি ফর্মাল লেটার লিখতে যাবা, অ্যাপ্লিকেশন লিখতে যাবা, তোমার স্ট্রাকচার তোমার ফরম্যাট ঠিক থাকতে হবে। তুমি ডেসক্রিপশন বা লিস্টিং প্যারাগ্রাফ লিখতে যাবা, তোমাকে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে 200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, উইদিন 200 ওয়ার্ডস, দ্যাট মিনস 200 ওয়ার্ডের ভেতর। তুমি এর বড় লিখতে পারো কিন্তু লিখলে কোনো লাভ হবে না। সো স্ট্যান্ডার্ড 2 থেকে 2.5 পেজ আমি যদি বলি, 2.5 পৃষ্ঠা বা 2 পেজ লিখলে মোটামুটি এনাফ হয়ে যায়, মোর দেন এনাফ। এন্ড এই ক্ষেত্রে কিছু জিনিসও মাথায় রাখতে হবে, গ্রামাটিক্যাল এরর এগুলো করা যাবে না, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখতে হবে, উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করা যাবে না, নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গায় নাউন এগুলো ইউজ করা যাবে না, তাহলেই তোমার প্যারাগ্রাফ দারুণ হবে। সেম গোজ টু এখানে। সো এখান থেকে যদি তুমি প্যারাগ্রাফে 12-24 পাও আর ফর্মাল লেটারে তুমি 8 পাও, তাহলেও কিন্তু 32 মার্কস তুমি পাচ্ছ। তো 32 মার্কস তোমাকে অ্যাটলিস্ট পেতে হবে। প্লাস প্লাস দিলাম যাতে তুমি চিন্তা করো যে না 34ও পাওয়া যায়। তুমি যদি রিটেনে 34 পাও এন্ড গ্রামারে যদি তুমি অ্যাটলিস্ট 55 পাও, তাহলেও কিন্তু তোমার মার্কস হয়ে যাবে 89। সো গ্রামারকে তোমার গুরুত্ব দিতেই হবে, তার সাথে সাথে রিটেনটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে তুমি হয়তো ভাবছো তুমি 8 পাবে, 12 পাবে, কিন্তু আগে তো তোমার লেখাটা ঠিক থাকতে হবে। তোমার লেখার ধরন যদি ঠিক না থাকে, তোমার লেখাতে যদি প্রচুর স্পেলিং মিস্টেক হয়, তোমার লেখাটা যদি অতিরিক্ত বড় হয়, অযথা উল্টাপাল্টা লাইন লিখে ভরে থাকা হয়, তোমার লেখাটার সেন্টেন্স প্যাটার্ন যদি একই রকম হয়, সিম্পল সিম্পল সিম্পল, তাহলে তোমার লেখাটা কিন্তু অবশ্যই সেখানে কি হবে না, স্ট্যান্ডার্ড একটা লেখা হিসেবে বিবেচনায় আসবে না। সো যখন বিবেচনায় আসবে না তখন তোমার মার্কস ফল করতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। সো এই যে জিনিসগুলো আমার বুঝেছো কিনা আমাকে বলো। আমি একটু দেখি যে কারো কোনো ডিরেক্ট কোশ্চেন আছে কিনা। সো আমরা এতক্ষণ তো অনেক কিছু বললাম, সো লেটস সি আমরা একটু দেখি যে কারো কোনো ডিরেক্ট কোশ্চেন আছে কিনা। ওকে ডান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু দেখি। ভেরি গুড, ওকে ওকে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সিনোনিম অ্যান্টোনিম ভালো পারি না, ঠিক আছে ভাইয়া আবার একটু বলেন, ভাইয়া একটু বুঝিনি। ভাইয়া ফর্মাল লেটারে নিউজ পেপার কমপ্লেন লেটার মানে কি? ভেরি গুড আদিবা বিনতে। ফর্মাল লেটার মানে কি বলো দেখি। ফর্মাল লেটার মানে হচ্ছে যেই লেটার গুলো আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে সাধারণত এই যে অ্যাপ্লিকেশন ওয়াইজ লিখে থাকি। কিন্তু তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো, কিন্তু আফসোস হচ্ছে তোমরা এটা খেয়াল করনি। তোমাদের একটা বই আছে, দেখো বইগুলো পড়ো না তোমরা। এই যে দেখছো এই বইটা, এই বইটার নাম নিশ্চয়ই চিনো, অনেকে পড়েছো অনেকে পড়ো নাই, যাই হোক। তো এই যে বইগুলা, এই বইগুলাতে দেখলেই বুঝবা যে ফর্মাল লেটারে কেন কমপ্লেন লেটার বলেছি। ভাইয়া ভাইয়া তো আর না বুঝে না শুনে এমনি এমনি বলি নাই, তাই না? তো এটা তোমার ইচ্ছা। ফার্স্ট পেপার আমার কনসার্ন, সেকেন্ড পেপার আমার কনসার্ন না, বাট আমার কনসার্ন হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া, ঠিক আছে? আই হোপ ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারবা। তাহলে এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে বলো। হ্যাঁ, 3টা প্যারাগ্রাফ লিখতে হবে, 3টা প্যারাগ্রাফ লিখতে হবে, ইয়েস 3টা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই জিনিসটা আমাদের মানে এই জিনিসটা খুব দারুণ ভাবে মনে রাখতে হবে যে 3টা প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে। সো এই পর্যন্ত বলো, আমার কার কাছে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে ভাই, এতদিন তো অ্যাপ্লিকেশন পড়ে আসছি, এখন নিউজ পেপার কমপ্লেন লেটার কিভাবে পড়বো? আচ্ছা এটা আমি একটু দেখাই দিব ভাইয়া। এটার সোর্স কি ভাইয়া? এটার সোর্স হচ্ছে গভর্নমেন্ট, এটার সোর্স হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে? গভর্নমেন্ট মানে হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড যে গভর্নমেন্টের আন্ডার আছে তারাই হচ্ছে সোর্স বাবা, ঠিক আছে? সুমাইয়া জাহান ঐশী, এখানে স্যাড হওয়ার কিছু নেই ভাইয়া। স্যাড কেন দিচ্ছ রিয়েক্ট? স্যাড হওয়ার মতো কিছু বলেছি? এটা তোমাদেরকে আমি জাস্ট দেখালাম যে তোমরা সাদা চোখে বুঝো। ইবিআই কোর্সে তোমরা যারা আছো তারা একটু বুঝো যে তোমাদেরকে কি ফেস করতে হবে। ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি বারবার বলে আসছি, প্রথম দিন থেকে দেখে আসছি। তো আশা করি ফার্স্ট পেপারের ব্যাপারটা তোমাদের মাথায় ক্লিয়ার আছে, কোনখানে কি করতে হবে। ইভেন আমি যখন তোমাদেরকে রাইটিং পার্ট পড়িয়েছি, আমি তোমাদেরকে বলেছি যে ফার্স্ট পেপারের রাইটিং পার্ট খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট পেপারের রাইটিং পার্ট খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে কি সেকেন্ড পেপারটা গুরুত্বপূর্ণ? অবভিয়াসলি গুরুত্বপূর্ণ, কিন্তু সেকেন্ড পেপারে রাইটিং পার্টের সাথে সাথে সমভাবে ইভেন তার চেয়ে একটু বেশি প্যাডিগ্রিতে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামার পার্ট। কিন্তু ফার্স্ট পেপারে ফুললি রাইটিং পার্টটা ইম্পর্টেন্ট, কারণ 50 মার্কস তোমাকে লিখে আদায় করতে হবে। অ্যাটলিস্ট ওইখান থেকে 40 তো তোমাকে পেতেই হবে যদি তুমি ইন্ডিভিজুয়ালি A+ পেতে চাও ফার্স্ট পেপারে। আর যদি তুমি দুটো মিলিয়ে পেতে চাও সেটা তোমার স্ট্র্যাটেজি, বাট আমি সবসময় বলবো ট্রাই টু গেট ইন্ডিভিজুয়াল 80+ স্কোরস। ট্রাই টু গেট, অ্যাটলিস্ট গিভ ইউর সেলফ আ চান্স, রাইট? বেস্ট ট্রাই করো, গিভ ইউ লেভেল বেস্ট, যাতে করে তুমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারছো না আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে 80+ পাবো। সো দ্যাট ওয়াজ ইট। যদি বুঝে থাকো আমাকে একটু লাভ রিয়েক্ট দাও, আর যদি আর কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো। সোর্স সহ সবকিছুই বলে দিয়েছি, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাব। তাহলে ভাইয়া আমরা সবাই চাই কি করতে? আমরা সবাই চাই এই প্যারামিটারটাকে ফলো করতে। ধরো এটা হচ্ছে আমাদের 100 মার্ক, এটা হচ্ছে আমাদের 100 মার্ক। তো আমাদের রেসটা শুরু হয় কিভাবে? আমাদের রেসটা শুরু হয় হচ্ছে এক এক করে এরকম করে ধাপ পার করতে 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 আমরা কি করি, প্রত্যেকটা টপিক যখন উত্তর দিতে থাকি আমরা হচ্ছে উই উই ট্রাই টু গেট মানে ক্লোজ, আমরা যত পারি আমরা তত কাছে যাওয়ার চেষ্টা করি। সো আলটিমেটলি প্রত্যেকটা টপিকের এখানে গুরুত্ব আছে, প্রত্যেকটা টপিকের গুরুত্ব আছে। সো আমার অ্যাটলিস্ট এই যে ধরো এই প্যারামিটারটা হচ্ছে আমার 80, আর এটা হচ্ছে প্লাস প্লাস মানে 80++। সো আমাকে অ্যাটলিস্ট এই ইন্ডিভিজুয়াল যে সাকসেসটা, যে এই ব্যারিয়ারটা আমাকে পার করতে হবে, 80-র ব্যারিয়ারটা আমাকে পার করতে হবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যদি 80-র ব্যারিয়ার আমি পার করতে পারি তাহলে 90 বা 90+ আমি পাওয়ার চেষ্টা করতে পারবো। অ্যান্ড সেকেন্ড পেপারে হুইচ ইজ রিয়েলি পসিবল, তুমি যদি ভালো করে পড়াশোনা করো সেকেন্ড পেপারে 90 পাওয়াটা খুব কঠিন না। সেকেন্ড পেপারে 90 পাওয়াটা খুব কঠিন না, তবে হ্যাঁ প্রচুর চর্চা করতে হবে, সেটা রিটেন হোক যেটা যাই হোক না কেন। সো আলটিমেটলি তোমাদের এই ব্যারিয়ারটা যেন মাথায় থাকে যে অ্যাটলিস্ট 80+ আমাকে পেতেই হবে। তবে এটা নিয়ে আমরা কি হব না, বেশি চিন্তিত হব না, এটা নিয়ে আমরা খুব বেশি একটা আপসেট হয়ে যাব না, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি যে কিভাবে পরীক্ষার হলে আমরা এই ধরনের গ্রামার আইটেম গুলোকে ফেস করতে পারি। সো আমাদের প্রথম যেই জিনিসটা আছে আমাদের, রাইট? ওকে ডান, ওকে ডান, ওকে ডান। প্যারাগ্রাফে ভালো নাম্বার কিভাবে পাবো? প্রায় 200 ওয়ার্ডের প্যারাগ্রাফে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করে 2 পেজ হলেও হবে? হবে। 2 পেজ তুমি লিখতে পারলে বেটার, কারণ 200 তো বুঝার চেষ্টা করো, এটা তো 120 ওয়ার্ড না বা 150 ওয়ার্ড না, উইদিন বলছে, তার মানে 200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। তবে অ্যাটলিস্ট তোমার মাথায় থাকতে হবে যে না আমি 180 ওয়ার্ড লিখবো, আমি 180 লিখবো, ঠিক আছে? সো ফার্স্ট যেটা তোমাদের সামনে আছে, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুটেবল প্রিপোজিশন। এই প্রিপোজিশনের মার্কস হচ্ছে কত বাবা? এই প্রিপোজিশনের মার্কস হচ্ছে 5। কিভাবে 5? তোমাকে 10টা সঠিক ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিতে হবে, তার মানে 0.5 করে তোমার মার্কস হচ্ছে 5, 0.5 করে তোমার মার্কস হচ্ছে। তো এখন উত্তর তো তোমরা সবাই দিতে পারবে, উত্তর আমিও তোমাদেরকে বলে দিব, কিন্তু উত্তর দেয়াটা আমাদের লক্ষ্য না। আমাদের আজকের ক্লাসের লক্ষ্য উত্তর দেয়া না, আমাদের আজকের ক্লাসের লক্ষ্য কিভাবে উত্তর করব নির্ভুল ভাবে এবং কিভাবে আমরা কনফিডেন্টলি উত্তর করতে পারবো। তাহলে যখনই আসবে, এটা একটা বোর্ড কোশ্চেন বাই দ্য ওয়ে, আমরা আজকে যতগুলো জিনিস দেখতেছি সবগুলোই বোর্ড কোশ্চেন, বাট আমি ইচ্ছা করে কোনটা কোন বোর্ডে এটা আমি লিখিনি, কারণ এটা দিলে অনেকেই হচ্ছে সার্চ করে এটা বের করে ফেলবে। কারো যদি সিরিয়াস ইচ্ছা থাকে তখন তার এই প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাবে, প্র্যাকটিসটা হবে না। সো দেখো এরকম কিছু বলা থাকবে যে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ তোমার এখানে A B C D এরকম করে কতগুলো গ্যাপস দেওয়া থাকবে, এবং এই গ্যাপস গুলো তোমাদেরকে কি করতে হবে? এই প্রিপোজিশন দ্বারা কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। সো ফার্স্ট অফ অল প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা হচ্ছে কি? একটা পার্টস অফ স্পিচ। আচ্ছা, আর কি জানি প্রিপোজিশন সম্পর্কে? প্রিপোজিশন কি করে অ্যাকচুয়ালি সেন্টেন্সের ভেতর, কার মানে সম্পর্কটা সে নির্ধারণ করে? আলটিমেটলি নাউন প্রোনাউনের সাথে একটা সম্পর্ক নির্ধারণ করে। আচ্ছা ঠিক আছে, আর কি কাজ? প্রিপোজিশনটার আরেকটা কাজ হচ্ছে মাঝে মাঝে প্রিপোজিশনের পরে ভার্ব বসে, সেখানে ভার্ব 1+ing হয়, এটা আমি তোমাদেরকে বলেছি। আর কি কাজ? একটা প্রিপোজিশন আছে যেমন টু, এটার পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, সো এটা একটা এক্সেপশনাল জিনিস। আর কি কাজ? সো বেসিকলি প্রিপোজিশন গুলো হচ্ছে এমন কোন শব্দ যে শব্দগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ প্রিপোজিশনের একটাই বেসিক প্রোপাগেন্ডা, সেটা হচ্ছে যে প্রিপোজিশন এইভাবে অ্যাড হবে, প্রিপোজিশন প্লাস নাউন অর
প্রোনাউন, স্পেশালি প্রোনাউনের পজিটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তো এইভাবে করে সাধারণত প্রিপোজিশন গুলো বসে, মাঝে মাঝে নাউন ফ্রেজের আগেও বসে। তাহলে বুঝতেই পারতেছো যতগুলো যাই করতে যাই আমরা ইদার প্রোনাউন পাবো, অর নাউন পাবো, অর নাউন ফ্রেজ পাবো। তাহলে চলো এই একটা মাত্র জিনিস জানতে পারলে প্রিপোজিশনের অবস্থান এবং সঠিক প্রিপোজিশনের অবস্থান, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা প্রিপোজিশন পড়ার সময় লেকচার শিট পড়ো, যে কোনো বই পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কিছু বেসিক প্রিপোজিশন আছে, সিম্পল প্রিপোজিশন অন, ইন, অ্যাট, তারপর হচ্ছে আমরা বলতে পারি যে প্রিপোজিশন হিসেবে যখন স্পেশালি আমরা টু কে বসাই বা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করি। সো এই বেসিক প্রিপোজিশনের সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের বেসিক আমি বলবো, কারণ সিম্পল আছে, কম্পাউন্ড প্রিপোজিশন আছে, ঠিক আছে। সো ওগুলো না বলে আমি বেসিক প্লাস অ্যাপ্রোপ্রিয়েট এই দুইটা প্রিপোজিশন খুব ভালো করে পড়তে হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর আরেকটা জিনিস যদি তুমি পড়তে পারো সেটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। সো গ্রুপ ভার্ব যদি ভালো করে পড়তে পারো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে এটা সম্পর্কিত। তো তুমি চাইলেই সঠিক প্রিপোজিশনটা সঠিক জায়গায় বসাতে পারবা। সো আজকে আমরা দেখবো যে ভাইয়া যে কথাটা মাত্র বললাম এটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদেরকে কিছু সিম্পল জিনিস মাথায় রাখতে হয়, যে আমরা এরকম একটা অনুচ্ছেদ পড়বো, আর এই অনুচ্ছেদটা পড়ার মাধ্যমে আমরা এ বি সি পার্টিকুলার যত যা কোশ্চেন আছে আমরা কি করবো এর উত্তর দিব। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোর নেসেসিটি মানে গুরুত্ব বা ইম্পর্টেন্স আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো আমার মনে হয় তোমরা সবাই মোটামুটি রেডি আছো। লেটস সি আমরা কিভাবে এটা দেখতে পারি। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, বাট একদম মানে অ্যান্সারটা না দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যান্সারটা কিভাবে লেখা যায়। আমি আমি আই ডু রেসপেক্ট যারা অ্যান্সার লিখতে পারছো, বাট কোনো সমস্যা নেই, আমরা একটু দেখি, ঠিক আছে। চলো, প্রিপোজিশন কানেক্টস, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস। তাহলে দেখো, অল টাইপস ড্যাশ ওয়ার্ডস টুগেদার এন্ড সাপোর্টস দ্যাম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স। বুঝার চেষ্টা করো, আমি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে ইদার নাউন থাকবে, প্রোনাউন থাকবে, আর নাউন ফ্রেজ থাকবে। তাহলে দেখো তো এই যে ওয়ার্ডস, এটা কি নাউন না? এটা কি প্লুরাল নাউন না? এটা প্লুরাল নাউন, রাইট? তাহলে প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অফটা কেন বসলো? তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে সব ধরনের এই অল টাইপস অফ, এইটা হচ্ছে একটা ফ্রেজাল এক্সপ্রেশন। যেমন আরেকটা ফ্রেজাল এক্সপ্রেশন আছে, অ্যাজ এ রেজাল্ট, as a result of dot 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 dot। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরকম ফ্রেজাল এক্সপ্রেশন গুলো প্রায় সময় এই প্রিপোজিশন গুলোকে অ্যাড করেই হয়। যেমন দা নেম ড্যাশ মাই কান্ট্রি। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কোন প্রিপোজিশনটা হবে। অবভিয়াসলি এখানে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে কি অফ। এবং খেয়াল করো এই অফের পরে মাই, এই মাই হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, আর এই কান্ট্রি হচ্ছে একটা নাউন। তাহলে মাই যদি একটা পজিটিভ প্রোনাউন হয়, কান্ট্রি যদি একটা নাউন হয়, তাহলে বুঝতে পারছো ঘটনাটা কিভাবে ঘটছে। সো এইভাবে চিন্তা করো যে আসলে কোথায় কোন জিনিসটা বসছে, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি অ্যান্সার গুলো দিতে পারবে এবং বুঝতে পারবে। সো প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার এন্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স। এখন এইখানে বুঝতে হবে যে রিডার্স তারা কি করে, রিড করে, পড়ে, এন্ড প্রিপোজিশন কি করে, সব ধরনের শব্দগুলোকে একত্রে কি করে, যোগ করে। তাহলে এই রিডার্সদের জন্য, রিডার্সদের জন্য কি হয়, ইজি হয়, বিকজ যখন এটা একত্রে ওয়ার্ড গুলোকে জয়েন করায় তখন এই যে মেক বেটার সেন্স। এখন তুমি চাইলে এখানে কি দিতে পারো জানো, তুমি ফর দিতে পারো, আবার তুমি টু দিতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে ফর দিব নাকি টু দিব, এটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা বুঝতেই পারতেছি যে আলটিমেটলি এখানে যদি আমরা ফর দেই তাহলে জন্যে, আমরা যদি টু ও দেই তাহলে জন্যে। তাহলে এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এইখানে আলটিমেটলি যে সেন্সের সাথে কি বসে। হ্যাঁ, আমি দেখতে পারতেছি কমেন্টে অনেকে অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস, ভেরি গুড, বাট প্লিজ একটু মনোযোগ দিই, যে বুঝার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি মেক বেটার সেন্স। সো আমার কাছে মনে হবে যে টু আমরা দিতে পারি, কিন্তু আমরা কিন্তু ফর দিলে এটা বেটার হয়। সো এইভাবে আমরা কি দুইটা উত্তর দিতে পারবো পরীক্ষার হলে? এই কোশ্চেনটা অনেকেই করে যে ভাইয়ারা আপনারা তো মাঝে মাঝে এরকম দুইটা উত্তর দিয়ে যান, তখন আমরা কি করব? দেখো খুবই সিম্পল এন্ড ইজি ম্যাটার, ভাইয়া কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। তুমি
তোমার ওয়েতে বুঝবা যে আমাকে এখানে একটা গ্যাপে একটা অ্যান্সার লিখতে হবে। এরকম স্ল্যাশ দিয়ে লিখতে থাকলে তো সবাই লিখতে পারবে, লিখলেই কি উত্তর হবে? একদম না। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। সো আমি বেটার বলবো যে ফর দিলে বেটার, যে ফর দ্য রিডার্স, মেক বেটার সেন্স ফর দ্য রিডার্স। ওকে, দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ। বলেছিলাম যে একটা স্পষ্টত এই যে টু আছে, যেটা প্রেপোজিশন, যেটার পরে সাধারণত কি বসে? এই যে ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। সো দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস। এখন প্রশ্ন আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে কি হবে? একটা মজাদার প্রেপোজিশন আছে যার নাম হচ্ছে অ্যামাং অ্যান্ড বিটুইন। ভাইয়া অ্যামাং আর বিটুইন এর হিস্ট্রিটা কি? আলটিমেটলি অ্যামাং আর বিটুইন এর হিস্ট্রিটা হচ্ছে, বিটুইন হচ্ছে আমরা ঠিক দুই জনের মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে, তাহলে আমি দুই জন লিখতে পারি, অথবা দুইটা বস্তুও চাইলে আমি লিখতে পারি, দুইটা বস্তু এরকম লিখতে পারি আমার বোঝার জন্য। আবার অ্যামাং মানে হচ্ছে দুইয়ের অধিক। অ্যামাং হচ্ছে কি অ্যাকচুয়ালি দুইয়ের অধিক। যদি না হতো তাহলে আমরা বুঝতাম না। তার মানে অনেকের ভেতর বোঝানোর জন্য অ্যামাং। তার মানে আমি যদি বলি যে ডিভাইড the mangoes among the group of children, এখন দ্য গ্রুপ অফ চিলড্রেন যখন বলবো তখন কিন্তু আমরা বিটুইন বলবো না। কেন বলবো না? এখানে দুইজনের কথা বলেনি, গ্রুপ অফ চিলড্রেনের কথা বলেছে। অনেক আছে এখানে, অনেকে আছে। কিন্তু সেম টাইপ অফ লাইন যদি আমি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গো, আমরা ম্যাঙ্গো না বলে বললাম ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ। কিভাবে বুঝলাম? বয়েজ আমার কমন নাউন প্লুরাল, বাট এই যে টু, এই শব্দটা আমাকে বাধ্য করবে এখানে বিটুইন দিতে, আর এখানে গ্রুপ অফ চিলড্রেন আমাকে বাধ্য করবে অ্যামাং দিতে। তাহলে এই যে পার্টিকুলার লাইনটা এখানে আছে, দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস, এখন এখানে কি দিব? সো আলটিমেটলি এইখানে কিন্তু কোনো দুইটা আলাদা কিছুর কথা বলা হয়নি। সো আমরা বেসিকলি যখন এরকম দুইটা নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তুর কথা দেখবো না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দিতে পারি অ্যামাং। কি দিতে পারি আমরা অ্যান্সার হিসেবে? আমরা অ্যান্সার হিসেবে দিতে পারি অ্যামাং। তাহলে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত কি? আমাদের অ্যান্সারটা উচিত ছিল অ্যামাং। সো দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামাং অবজেক্টস। ওকে, এখন এখানে কি হবে? এটা সবাই জানে, কিন্তু সবাই একটা জিনিসই ভুল করে। সেটা কি করে? যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে এভাবে যে ফর এক্সাম্পল, পরীক্ষায় আসে যে কিভাবে ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স। তাহলে এইখানে ফর এর এফটা অবশ্যই বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। এটা যারা ভুল করবা তারা কিন্তু মার্কস পাবা না। তাহলে এই যে ছোট ছোট জিনিস তোমাকে বাধ্য করবে কি করতে? আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। সো দ্য বুক এন্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন। তার মানে বুঝাচ্ছে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বই এবং বই খাতা রাখার যে টেবিলটা থাকে, সেই টেবিলটা কোথায় আছে? কিচেনে আছে। কোথায় আছে? কিচেনে আছে। এখন কিচেনের মধ্যে আছে বা কিচেনের ভিতর আছে, কি এখানে বোঝাচ্ছে? এখানে নিশ্চয়ই মধ্যে ভিতর দুইটাই বোঝাচ্ছে, তবে ভিতরে আছে বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট শোনায়। সো এই ক্ষেত্রে আমরা কি বলবো? অন। কারণ আমরা জানি যে অনটা হয় কি, যখন কোনো কিছু ঠিক সারফেস এরকম থাকে তখন সেটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে অন। সো এইখানে তো বলছে যে একটা রুমের ভেতর আছে। সাপোজ এইটা হচ্ছে আমাদের সেই রুম। এই রুমের ভিতরে ধরো বলেছে যে এক জায়গায় বই টই আছে, আর এক জায়গায় হচ্ছে মনে করে একটা টেবিল আছে, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারতেছো ঘটনাটা, যে আলটিমেটলি আমাদের এইখানে অ্যান্সার হবে ইন দা কিচেন। যখন আমরা এইরকম কোন একটা বৃহৎ অংশের ভিতরে কিছু একটা আছে বোঝাবো, তার মানে ইন দা কিচেন, ইন দা রুম, ঠিক আছে? ইন দা কিচেন, ইন দা রুম। এখন অ্যাট আর ইনের একটা দারুণ সম্পর্ক আছে। অ্যাট আর ইনের দারুণ সম্পর্কটা কি? এই অ্যাট আর ইন যখন আমরা ব্যবহার করি, এই ইনটাকে আমরা ব্যবহার করি লার্জ এরিয়া বোঝানোর জন্য। কিসের জন্য? লার্জ এরিয়া বোঝানোর জন্য। আর অ্যাট কে আমরা ইউজ করি স্মল এরিয়া বোঝানোর জন্য। কি এরিয়া? স্মল এরিয়া বোঝানোর জন্য। তাহলে আলটিমেটলি আমরা যদি একটা সিম্পল উদাহরণ দেখি, যে আই লিভ অ্যাট মিরপুর, এটা একটা প্রপার নাউন, তাই এম বড় হাতের হবে। ইন ঢাকা, ঢাকাও একটা প্রপার নাউন, তাই ডিটা বড় হাতের হবে।
সো এই হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে স্মল এরিয়াটা হচ্ছে আমার মিরপুর, তাই অ্যাট মিরপুর, আর বিগার এরিয়াটা হচ্ছে আমার কি ঢাকা, সো ইন ঢাকা। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, রাইট? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। These ensures you a basic understanding, okay? If we add another preposition, it makes it even clearer. অর্থাৎ আমরা যদি আরো একটা প্রিপোজিশন অ্যাড করি, এটা আরো বেশি এটাকে সহজলভ্য করে তোলে, আরো স্পষ্ট করে তোলে। দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল। তাহলে এখন একটু আগে যেই মানে ঘটনাটা আমি তোমাদেরকে বুঝাইছি, তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে এখন বলো তো, আমি একটু দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারো যে দিস বুক ইজ ড্যাশ টপ অফ দ্য টেবিল। মাত্র এই যে দেখো টেবিল এঁকেছি ভাইয়া, মাত্র টেবিল এঁকেছি, তার মানে একটা বই দিস বুক, যখন দিস বুক বলতেছে এই দিস মানে কি বলতো? দিস মানে হচ্ছে এই বইটা বা মানে এইটা। তাহলে এই দিসটাকে আমরা কোথায় ব্যবহার করতাম? আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতাম। কোথায়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা যখন এরকম বুক মানে একটা নাউনের আগে বসবে, তখন এই প্রোনাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই কথাগুলো মনে রাখো, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক কাজে লাগবে, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক কাজে লাগবে যারা মনে রাখতে পারবে, ঠিক আছে? ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সো এই দিসটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরীক্ষায় আসবে এগুলো। তাহলে দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল, অন টপ অফ দ্য টেবিল, অন টপ অফ দ্য টেবিল, ঠিক উপরে, রাইট? আচ্ছা, ড্যাশ দ্য কিচেন, তার মানে ইন দ্য কিচেন। অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন, তার মানে বইটা আছে টেবিলের ঠিক উপরে এবং সেই টেবিলটা আছে রান্নাঘরের ভেতরে। তাহলে এইভাবে করে অর্থটা গেছে। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড। আচ্ছা, এই যে ইন আওয়ার মাইন্ড, এটা বলতে গিয়ে আমাকে কি খুব কঠিন কিছু ইউজ করতে হবে? কারণ আমরা সবাই জানি যে ইন আওয়ার মাইন্ড, এই যে কিছু জিনিস, এগুলো বলতে পারো ভাই মুখস্থ করতে বলতেছেন না, আমি মুখস্থ করতে বলতেছি না, এগুলো পড়তে পড়তে তোমাদের অভ্যস্ততার ভেতর চলে আসা উচিত, অর্থাৎ তোমরা অভ্যস্ত হয়ে পড়া উচিত এই ধরনের জিনিসগুলো পড়তে পড়তে। সো উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডে, আমাদের মস্তিষ্কে, ড্যাশ দ্য রিলেশন অফ দোজ, তার মানে বুঝতেই পারতেছ যে কোনো কিছু রিলেশন বোঝাচ্ছে। তার মানে আমাদের ছিল একটা একদম স্পষ্ট কি ধারণা, ক্লিয়ার পিকচার দিয়ে স্পষ্ট ধারণা আমাদের মাইন্ডে, আমাদের মস্তিষ্কে কিছু একটা সম্পর্কে। সো এই যে কিছু একটা সম্পর্কে যখন বলবো, কিছু একটা সম্পর্কে কিছু বলতে গেলে আমরা যে প্রেপোজিশনটা ইউজ করি তার নাম হচ্ছে অ্যাবাউট। সেটার নাম হচ্ছে কি? অ্যাবাউট। ইন আওয়ার মাইন্ড অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু সাবজেক্টস or objects and their relationship each other। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই দেই। প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে নাউন আছে, খেয়াল করো তো। ইন দা কিচেন, এখানে কি দা হচ্ছে ডিটারমিনার আর্টিকেল টাইপ, এই যে কিচেন হচ্ছে নাউন। ইন দা কিচেন সেম কথা যেটা মাত্র বললাম। অন টপ অফ দা টেবিল, টপ মানে এই যে উপরে। তারপরে দেখো অ্যাবাউট দা রিলেশন অফ, এই যে দা, এই যে রিলেশন নাউন, রাইট? ইন আওয়ার মাইন্ড, এই যে আমাদের পজেসিভ প্রোনাউন, এই যে আমাদের নাউন। এখন শেষে যেটা আছে এটা একটা ইন্টারেস্টিং কেস, ইচ আদার। তোমরা অনেকেই রেসিপ্রোকাল প্রোনাউনের নাম শুনে থাকবে। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউনটা এরকম যে একে অপরের সাথে প্রাসঙ্গিক বা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ দুইটা ঘটনা বোঝায়। একটা হচ্ছে আমাদের ইচ আদার, এইখানে দুইজনের কথা বলা হয়, দুইজনের কথা বলা হয়, দুইজনের কথা বলা হয়, কথা বলা হয়। আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এই ওয়ান অ্যানাদার কিভাবে বুঝবো জানো? দেখো এগুলো শিখতে হবে। ওয়ান হচ্ছে আমাদের একটা এমন এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কিনা ইনডিফিনিট প্রোনাউন, যেটা কিনা অনির্দিষ্ট প্রোনাউন। সো ওয়ান অ্যানাদার দিয়ে নির্দিষ্ট কোনো দুইজনকে বোঝাচ্ছে না, এখানে অনেকের ব্যাপারটা চলে আসে, অনেকের। তাহলে এখন নিশ্চয়ই ভাইয়ার একটা কথা তোমরা বুঝতে পেরেছো, যখন আমি এখানে দুইজনের কথা বলছি, দুইজনের কথা বলা হয় আমি বলছি, এখানে যখন দুইজনের কথা বলা হয় বলছি, তার মানে তোমরা এখন বুঝতেই পারছো যে আলটিমেটলি এখানে আমরা কি দিব? আমরা দিব হচ্ছে বিটুইন। তার মানে we have a clear picture in our mind about the relation of those two objects and their relationship between each other। তাহলে দেখো কিভাবে চিন্তা হয়, ইচ আদার হচ্ছে কি প্রোনাউন। তাহলে ভাইয়া যে কথাটা বলেছিলাম, কথাটা কি দেখতে পারছি? আমরা কি বুঝতে পারছি যে কিভাবে হবে? ভাইয়া উইথ হবে না বা উইদিন হবে না, উইদিনের থেকে বিটুইন দিলে অনেক ভালো হয়, বিটুইন দিলে এটা একদম পারফেক্ট হয়। তাহলে প্রত্যেকটা জিনিস দেখো একটা ধাপ আছে, একটা বোঝার পর্যায়ে আছে। তোমাদেরকে নিয়ে আজকের এই ক্লাসটা করা মানে হচ্ছে তোমার ভিতরে গ্রামারের উপর প্র্যাকটিসের ধারণাটাকে একটু চেঞ্জ করা, অর্থাৎ তুমি যেন বাসায় বসে এই একই লয়ে চাইলে একটু ট্রাই করে দেখতে পারো। কেন জানো? আমি বলি যে প্রত্যেকটা লাইন,
প্রত্যেকটা অনুচ্ছেদ আমাদেরকে শেখায়, কি শেখায়? এখানে দেখো দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস। এখানে দোজ কেন ইউজ করলাম? ফার্স্ট অফ অল এটা আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করছি। সেকেন্ডলি এই টু হচ্ছে আমাদের একটা কি, এই টু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যার নাম হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো এই অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাউন আর অবজেক্টস হচ্ছে প্লুরাল নাউন। তাহলে দেখো এই জিনিসগুলো আমাদেরকে ভাবায়, এই প্লুরাল নাউন হওয়ার কারণে কিন্তু এখানে দোজ ইউজ করেছি, আমরা দোজ ইউজ করেছি, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কিভাবে করে আমরা এই জিনিসগুলো পাই, তাহলেই আমরা বুঝতে পারবো যে একটা ক্ষেত্রে কিভাবে আমাদের এই কোশ্চেন গুলো সার্কুলেশনে থাকে, কিভাবে এই কোশ্চেন গুলো ঘোরাফেরা করে, এবং একটা কোশ্চেন যদি আমরা বুঝে শুনে উত্তর করতে পারি, এই সেই কোশ্চেন থেকে আমরা আরো 10 ধরনের স্ট্রাকচার, প্যাটার্ন এবং পজিশন অফ দ্য পার্সন স্পিচ সম্পর্কে শিখতে পারি। তাহলে একটা মডিফায়ার্স এর কথা তোমাদেরকে আজ করি। আমি যদি বলি আই হ্যাভ divided the meal between dash boys. I have divided the meal between dash boys in the hostel. তাহলে আমাকে বলতে পারবা এখানে যদি আমার মডিফায়ার্স এর একটা এরকম থাকে যে use an adjective to pre-modify the noun। তাহলে আমার যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, আমি কি অ্যান্সার করতে পারবো না? আমি অ্যান্সার করতে গেলে কোন জিনিসটা ভাববো? আমি অ্যান্সার করতে গেলে ভাইয়া এই জিনিসটা ভাববো। কোন জিনিসটা? যে ভাইয়া এখানে আছে আই হ্যাভ ডিভাইডেড পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ প্লাস V3 দ্য মিল বিটুইন ড্যাশ বয়েজ। বয়েজ হচ্ছে প্লুরাল, ওকে ঠিক আছে, বয়েজ হচ্ছে প্লুরাল কমন নাউন। তাহলে এখন আমাকে বুঝতে হবে বিটুইন আছে, ভাই আপনি তো বলেছেন দুইজনের ভিতরে, ছোটবেলা থেকে পড়েছি দুইজনের ভিতরে, তার মানে আলটিমেটলি এখানে এই টুটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেটা আমরা একটু আগে হয়তো বুঝেছি বা বুঝিনি। সেই টুটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এবং এই ক্ষেত্রে এইভাবেই কিন্তু সাধারণত প্রশ্ন চলে আসে। তো তোমরা যদি একটু কিঞ্চিত ভালো করে পড়াশোনা করো, এগুলো কিন্তু তেমন কোনো কঠিন কোনো আইটেম না, জাস্ট আমাকে কি করতে হবে, আমাকে এগুলো বুঝতে হবে এবং বুঝে বুঝে এগুলোর উত্তর করতে হবে। সো সার্ভাইভাল যদি করতে চাও তাহলে এটা 100% ট্রাই করতে হবে। আচ্ছা, কিচেন তো অনেক ছোট জায়গা, দেখো কিচেন ছোট নাকি বড় এরকম কোনো চিন্তা করার কিছু নেই। আলটিমেটলি ওইখানে ওই মুহূর্তে ওই লেসনে ওই পার্টিকুলার সেন্টেন্স গুলোতে কিচেনের যে স্পেসটা সেটা অবশ্যই বড় অর্থে বোঝানো হয়েছে, এখানে কোনো স্মলার অর্থে এটা বোঝানো হয় নাই। সো দ্যাটস ওয়াই আমরা এইভাবে চিন্তা করব যে কিভাবে আমরা উত্তর দিতে পারি। সো আশা করি তোমরা প্রিপোজিশন অ্যাটলিস্ট ভালো করে করতে পারবা, এন্ড বুঝে বুঝে পড়াশোনা করলে অনেক সময় পড়াশোনা সহজ হয়ে যায়। আমাদের দ্বিতীয় আইটেমটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য লিস্ট। একটু পিকুলিয়ার একটা জিনিস, আমাদের জন্য নতুন একটা জিনিস, কিন্তু আমি বলবো সবচেয়ে ইজি একটা জিনিস। কেন ভাইয়া সবচেয়ে ইজি? মানে ওয়াই ডু ইউ থিঙ্ক সো যেটা খুবই ইজি? সো ব্যাপারটা হচ্ছে এটা এই জন্য ইজি লাগে আমার কাছে, তার মূল কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে অনেক স্পেশাল রুল পড়ে আসি। সেটা হতে পারে সেন্টেন্স কে কেন্দ্র করে, সেটা হতে পারে ভার্ব কে কেন্দ্র করে, সেটা হতে পারে রাইট ফর্ম অফ ভার্ব কে কেন্দ্র করে, জেন্ডার কে কেন্দ্র করে, পার্সন কে কেন্দ্র করে, আমরা এরকম অসংখ্য রুলস পড়ি, কিন্তু আমরা কিছু স্পেশাল শব্দ ইউজ করি যে কোনো জায়গায় যে কোনো এক্সপ্রেশনে। সো স্পেশাল শব্দগুলো কখন কিভাবে কি অনুসারে আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে আলটিমেটলি এই টপিকটা ইন্ট্রোডিউস করেছে তোমাদের এইচএসসি তে। এন্ড লেট মি টেল ইউ গাইস, এখানে মার্কস থাকবে হচ্ছে 10। কিভাবে থাকবে? মার্কস থাকবে হচ্ছে 5.5 ইন্টু 10 উইল ইকুয়াল 5, রাইট? সো এইভাবে করে আমার এখানে মার্কস থাকবে, এন্ড আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু গেট দোজ মার্কস, আমাকে ওই মার্কস গুলো পেতে হবে যদি আমি পরীক্ষা ভালো করতে চাই। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাকে কি করতে হবে, এখানে কিছু অপশন দেওয়া থাকবে। প্রথম কাজ হচ্ছে কি এখানে অপশন দেওয়া থাকবে, এবং আমাকে যেটা করতে হবে এই অপশন গুলোর অর্থ বের করতে হবে। এখন এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, তার কারণ এখানে সবকিছু আমরা হয়তো নাও জানতে পারি সবাই। তাহলে একটু বোঝার চেষ্টা করি। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। তাহলে অ্যাজ ইফ হচ্ছে যখন একটা স্পেশাল ওয়ার্ড, তার মানে বুঝতে হবে সেন্টেন্সে যখন অ্যাজ ইফ ইউজ করা হয় তার আগে পরে কিছু চেঞ্জ হয়, পিকুলারিটি আসে।
তারপরে দেখবো যে অ্যাবাউট টাইম মানে প্রায় সময় হয়ে গেছে এমন, তাহলে এইটাও হচ্ছে আমাদের একটা স্পেশাল ওয়ার্ড যেটা আমরা ইউজ করব। উড রেদার বরং, উড রেদার বরং, ফিল লাইক মনে হয় এমন, ফিল লাইক মনে হয় এমন, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। সো আলটিমেটলি এই যে জিনিসটা আমরা বলি যে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, ঠিক আছে, তো আলটিমেটলি কি হয় যে এতে করে আরেকজনের যে কি গাওয়া, গুণগান গাওয়া। আমরা অনেকে আছি না, আরে আমার দোস্ত অনেক ভালো, আমার বন্ধু অনেক ভালো, এটাই হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। তাকেই তার প্রতিভাটা দেখাতে দাও, তুমি ভালো ভালো না বলে তাকে তার প্রতিভাটা দেখাতে দাও, বলে না এই ব্যাপারটা। ইজ ইউজ টু, এখন ইউজ টুর দুইটা ব্যাপার আছে। ইউজ টু সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি আই গেস ফার্স্ট পেপার পড়ার সময় বলেছি যে ইউজ টু হচ্ছে এমন একটা স্পেশাল সেমি মোডাল ভার্ব যেটার পরে ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এই ইউজ টু যদি এরকম হয় যে বি ইউজ টু, এখন ভাইয়া বি জানি কি, এই যে ভুলে যাও, অথবা গেট ইউজ টু, তখন সাধারণত এটা V1 প্লাস আইএনজি হতে পারে, এইরকম একটা সূত্র আছে। তাহলে এই বি ইউজ টু মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদেরকে বোঝাচ্ছে। তারপর আছে অ্যাজ ফার এজ, যত দূর পর্যন্ত, যেমন অ্যাজ ফার এজ আই নো, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, এরকম। ওয়েন ইট কামস টু, যখন এটা আসে, হ্যাড বেটার বরং, উড রেদারের মতোই, নিড নট হ্যাভ কোনোই দরকার নেই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে সহজ একটা কাজ করতে হবে, 10টা এরকম লাইন দেওয়া থাকতে হবে। ভাইয়া এগুলো কি উঠিয়ে লিখবো না, এগুলো জাস্ট তোমরা উত্তর লিখলেই হবে, অ্যান্সার টু দা কোশ্চেন নং 3 2 যাই থাকুক না কেন লিখে ABCDEFG দিয়ে লিখে জাস্ট উত্তরগুলো লিখলেই তোমাদের হয়ে যাচ্ছে। পুরোটা তোমাদেরকে উঠাতে হবে না, পুরোটা তোমাদেরকে উঠাতে হবে না। সো আলটিমেটলি খেয়াল করি যে এই যে ওয়ার্ড গুলো আমি যখন হালকা করে পরীক্ষার হলে বুঝে নিব, আমি যখন হালকা করে পরীক্ষার হলে জেনে নিব যে এই ওয়ার্ড গুলো কি, কিভাবে বসে, এদের অর্থ কিভাবে হয়, এবং অর্থগুলো কিভাবে সাধারণত একটা সেন্টেন্সকে মানে অর্থবহ করে তোলে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে প্রথম যেটা আছে, পরীক্ষার হলে ধরো আমরা বসেছি, আমরা একটা পরীক্ষার হলে আছি, আমি দেখতে পাচ্ছি ক্যান আই স্মোক হিয়ার, আমি কাউকে আস্ক করছি, পারমিশন নিচ্ছি। পারমিশনের জন্য আমরা এই মোডাল ভার্ব ক্যান কে ইউজ করছি, যে ক্যান আই স্মোক হিয়ার, আমি এখানে স্মোক করতে পারি। আই ড্যাশ ইউ ডিডেন্ট, আই ড্যাশ ইউ ডিডেন্ট, ইটস আ নো স্মোকিং জোন। তাহলে কি কি দারুণ একটা ব্যাটার, যে আলটিমেটলি আই ড্যাশ ইউ ডিডেন্ট, ইটস আ নো স্মোকিং জোন। তাহলে এই যে জিনিসগুলো, এই লাইনগুলো আমাকে এখন কি করতে হবে, এই সাবজেক্টটার সাথে তাল মিলিয়ে এখানে একটা ওয়ার্ডস কি করতে হবে, পিক করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে কি হয়। আই ড্যাশ, আমি তোমাকে বলবো বরং না করতে, আমি তোমাকে বলবো বরং না করতে, বিকজ ইটস আ নো স্মোকিং জোন। তাহলে বরং দুইটা আছে, একটা হচ্ছে হ্যাড বেটার, আর একটা হচ্ছে উড রেদার। তাহলে দুইটা জিনিস মনে রাখলে আমরা চিন্তা করতে পারবো যে হ্যাড বেটার আর উড রেদারটা কিভাবে আলাদা করা যায়। প্রথম জিনিসটা হচ্ছে এই যে হ্যাড বেটার গুলো আছে না, এই হ্যাড বেটার গুলো সবসময় একটা ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে সেটার ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ ঘটনাকে বোঝায়। সো এই ক্ষেত্রে ক্যান আই স্মোক হিয়ার, আই হ্যাড বেটার ইউ ডিডেন্ট, ইটস এ নো স্মোকিং জোন, এখানে কি কোনো প্রকার আউটকাম আসতেছে, ফলাফল আসতেছে? একদমই না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করব উড রেদার, আমরা ইউজ করব কি উড রেদার। এখন বলতে পারো যে ভাই আর কি ইউজ করা যেত, আলটিমেটলি উড রেদারই ইউজ করি আমরা এখানে। এবং উড রেদার মাঝে মাঝে যেখানে ইউজ হয় সেটা হচ্ছে সেন্টেন্সে দেন থাকলে, এটা একটা শর্টকাট ট্রিক্স, কিন্তু কখনো এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর কোনো কিছু হতে পারে না। অর্থাৎ যখন দুইটা বিষয়ের ভিতর তুলনা চলে তখন আমরা কি ইউজ করি, THAN দেন, তাই না? THAN দেন হচ্ছে তুলনা করতে ব্যবহৃত হয়। তাহলে সেই ক্ষেত্রে সাধারণত উড রেদার চলে আসে। যেমন একটা সেন্টেন্স আমি লিখে দিই, তাহলেই তুমি বুঝতে পারবা যে ভাইয়া যে কথাটা বলি তুমি ধরতে পারো কিনা। আই উড রেদার, আই উড রেদার ডাই, আমি বরং মরে যাব, দেন ব্যাগ, ভিক্ষা করে খাবো না, বরং মরে যাব, আই উড রেদার ডাই দেন ব্যাগ। তাহলে এইভাবে করে যদি আমি চিন্তা করতে পারি প্রত্যেকটার যে কাজগুলো আছে, প্রত্যেকটার যে আমার স্পেসিফিক কিছু ওকেশনে আমরা যেগুলোকে ইউজ করছি এগুলো যেন সঠিকভাবে ইউজড হয়। দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড। তার মানে এই যে আমি বললাম অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, অর্থাৎ যতদূর পর্যন্ত আমি জানি বা আমার জানা মতে, দ্য ইঞ্জিন ইজ কনসার্ন মানে ইঞ্জিনের জানা মতে বা ইঞ্জিনের মানে শক্তি অনুসারে, দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন অ্যাজ ফার এজ। এখন তুমি বলতে পারো ভাইয়া সব বোর্ডে তো এরকম আসে না,
এত কঠিন গুলো বা একটু পেঁচানো গুলো, কঠিন বলবো না, একটু পিকুলিয়ার বলবো। সো আলটিমেটলি সব বোর্ড গুলোতে এগুলো চলে আসতেছে। তো আমাকে কি করতে হবে, আমাকে বুঝে বুঝে উত্তর দিতে হবে। দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন অ্যাজ ফার এজ দ্য ইঞ্জিন ইজ কনসার্ন। সো উই রাশ টু দ্য স্টেশন। তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করো, রাশ টু, যদিও এখানে রাস্ট হয়েছে তার মানে এখানে ভি টু আছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে রাশ টু মানে দৌড়ে যাওয়া। সো রাশের পরে সাধারণত কি বসে, প্রেপোজিশন টু বসে। তাহলে আমি যদি এইভাবে পড়তে পারি, তাহলে একটা স্টুডেন্ট আমাকে বলো, তোমরা বলো যে প্র্যাকটিস করতে ভালো লাগে না, প্র্যাকটিসের সময় এটা লাগে সেটা লাগে। একটা স্টুডেন্ট যখন এই লেভেলে গিয়ে পড়তে পারবে বা আরো ক্ষুদ্র লেভেলে, মাইক্রো লেভেলে পড়বে, তখন কি একটা স্টুডেন্টের বোঝার কোনো কিছু বাকি থাকে, বা একটা স্টুডেন্ট কি কোনো কিছু বুঝতে পারে না এমন হয়? আমাকে জাস্ট এই কোশ্চেনটা অ্যান্সার দাও। হ্যাড বেটার কেন হলো না? হ্যাড বেটার এই জন্য হলো না যে আমি যদি এখানে প্রথমটা হ্যাড বেটার দিতাম, আই হ্যাড বেটার ইউ ডিড নট, এইখানে আসলে আমরা কোনো আউটকাম পেতাম না। আমি আগেও বলেছি হ্যাড বেটারের সাথে আউটকাম মানে ফলাফল পাই। জাস্ট ওয়েট এন্ড সি, আমি আবারও দেখা দিব। তাহলে উই রাশ টু দ্য স্টেশন লেস্ট উই মাইট মিস দ্য ট্রেন। এই পার্টিকুলার লাইনটা পড় থেকে তুমি কমপ্লিটিং সেন্টেন্সের 1 মার্ক পেয়ে যাবা, কারণ কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একমাত্র গ্রামাটিক্যাল আইটেম এই শর্ট সিলেবাসে, সেটা হচ্ছে যেখানে একটা সঠিক উত্তর লিখলে 1 মার্ক পাবা, একটা সঠিক উত্তর লিখলে 1 মার্ক কি তুমি পাবা। তাহলে উই রাশ টু দ্য স্টেশন লেস্ট বলে যদি এইখানে একটা কি থাকতো, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো, তাহলে তোমাকে কি ইউজ করতো, এই মাইট মিস। অর্থাৎ আমরা কি জানি যে লেস্ট যদি সেন্টেন্সে থাকে, সাধারণত লেস্টের পরে ইদার শুড হয় অর মাইট হয় প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এই যে মিস হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো উই রাশ টু দ্য স্টেশন, আমরা দৌড়ে স্টেশনে গিয়েছিলাম, পাছে ভয় হয় যে, অন্যথায় আমরা যদি এই ট্রেনটা মিস করে ফেলি, বাট দ্য ট্রেন ওয়াজ লেট অ্যান্ড উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার, অর্থাৎ ট্রেনটা ছিল অনেক দেরি করে এসেছে, আমাদেরকে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। উই ড্যাশ হারিড, উই ড্যাশ হারিড, তার মানে আলটিমেটলি এখানে বোঝাচ্ছে উই নিড নট হ্যাভ হারিড। এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া উই নিড নট টু ওয়ারি, এটাও তো হইতে পারতো। দেখো তো এই লাইনটা যদি আমি বলতাম উই নিড নট টু ওয়ারি বা ইউ নিড নট ওয়ারি। সো এই ক্ষেত্রে কেন হারিড হইলো, হারিড হচ্ছে এখানে V3, দ্যাটস ওয়াই দেখো এই যে নিড নট হ্যাভ একদম সাজানো গোছানো আমার কাছে মনে হয় মাঝে মাঝে এই অংশটাকে। সো নিড নট হ্যাভ, দ্যাট ইজ ইট। ঠিক আছে, বুঝতে পারছো? এই হ্যাভ এর পরে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখো পরেরটা কি আছে, ইট ইজ ওয়েল পাস্ট 10, এটা কিন্তু ইটস মানে ইট ইজ ওয়েল পাস্ট 10 এন্ড দিবা ইজ স্টিল ইন বেড ড্যাশ শি গট আপ, ড্যাশ শি গট আপ। তাহলে এখন আমরা এখানে কি বসাবো, এখানে আছে সাবজেক্ট, এখানে আছে V2, এখানে আছে অবজেক্ট বা অ্যাবস্ট্রাকশন। তাহলে এই অবজেক্ট যেহেতু আছে, আমরা এখানে কি বসাইতে পারি, আমরা কি ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট দিব, যে নিজের ঢোল নিজে পিটায়, বা আলটিমেটলি অন্যের ঢোল পিটাতে গিয়ে যখন এই কথাটা শুনে। ওয়েন ইট কামস টু বলবো, নিশ্চয়টা বাক্যে শুরুতে হবে না, তাহলে আমাদেরকে কি বলতে হবে, বলো আমাদেরকে কি বলতে হবে এখানে, যে ইট ইজ ওয়েল পাস্ট 10 এন্ড দিবা ইজ স্টিল ইন বেড ড্যাশ শি গট আপ, ড্যাশ শি গট আপ। তাহলে অ্যান্সারটা কি হবে, এটা হবে ইট ইজ অ্যাবাউট টাইম শি গট আপ। তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে অ্যান্সারটা হবে ইট ইজ, এখানে একটু ভুল আছে, এখানে ইট ইজ দেওয়ার কথা ছিল, ইট ইজ আগে দেওয়া থাকবে, ইট ইজ অ্যাবাউট টাইম শি গট আপ। তাহলে একটা জিনিস দেখো, ইট ইজ অ্যাবাউট টাইম শি গট আপ যখন আমি বলতেছি, তখন কিন্তু গ্রামাটিক্যাল যে প্রবলেম সেটাও কিন্তু আমি সলভ করতেছি। ভাই কিভাবে, সেইভাবে জিনিসটাকে চিন্তা করো তাহলে বুঝতে পারবা। দেখো এখানে এই জিনিসটা ফলো করেছে, সেই জিনিসটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে। তাহলে এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এখানে আছে, আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। সেই ক্ষেত্রে সেন্টেন্সের প্যাটার্নটা কেমন হয়, সেই জিনিসটা বুঝতে পারলেই আর কোনো প্রবলেম থাকে না, একসাথে অনেকগুলো গ্রামার আইটেম পড়া যায়। এবং সেটা হচ্ছে যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাধারণত এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সাধারণত সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন অর অবজেক্ট থাকে। এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে, V2 আছে, অবজেক্ট আছে। তাহলে যদি চিন্তা করতে পারি তাহলে উত্তর অনেক সহজ, একটা গ্রামার আইটেম থেকে বহু ধরনের গ্রামার আইটেম শেখা যায়। নিশি ইজ এ নাইস গার্ল, খেয়াল করো এখানে যদি আমি বলি গার্ল হচ্ছে একটা কমন নাউন,
তাহলে এখানে যদি মডিফায়ার্স হিসেবে আসতো নিশি ইজ এ ড্যাশ গার্ল, তাহলে আমি কি বলতাম যে প্রি মডিফাই দা নাউন, যেটা হচ্ছে গার্ল, প্রি মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ দিয়ে এটাকে প্রি মডিফাই করো, দেন অ্যান্সার শুড বি নাইস, বিউটিফুল, অনেক কিছু অ্যান্সার আসতো, রাইট? সো এইভাবে, সো নিশি ইজ এ নাইস গার্ল বাট ড্যাশ কুকিং শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস, তাহলে ড্যাশ কুকিং শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস, অর্থাৎ সে অনেক সুন্দর মেয়ে, এইটা করে সেটা করে, কিন্তু whenever it is about cooking, তাহলে এই যে it is about cooking, তার মানে it is comes to cooking, বা when it comes to cooking, তাহলে আমরা এখানে এটা আনসার দেব যে when it comes to, when it comes to cooking, এই যে আমার when it comes to এখানে আছে, অর্থাৎ যখন এটা কুকিং এর ব্যাপারে আসে she is absolutely hopeless। তাহলে আমাকে বলো তো, এই যে হোপলেস, এই যে অ্যাবসলিউটলি, এই যে ইজ, এগুলো কি? এটা আমার বি ভার্ব, বা এই সেন্টেন্সে এটা শুধু বি ভার্ব না, এই সেন্টেন্সে এটা মেইন ভার্ব, অ্যাবসলিউটলি একটা অ্যাডভার্ব, হোপলেস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলো আমরা বলেছি না, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এগুলো আমরা না মাথায় রাখি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় কি করতে পারবো না, আমরা ভালো করতে পারবো না, আমরা মুখস্থ করে যাব, আমরা মুখস্থ করে আমরা নিজেরাও হোপলেস হয়ে যাব, ঠিক আছে? সো আই হোপ তোমরা আশাহীন হবে না। ওকে, ডান। তারপরে দেখি, তারপরে যেটা আছে, ওয়েল ইউ ডোন্ট নিড টু ড্যাশ, উই নো দ্যাট ইউ হ্যাভ সাম ট্যালেন্ট, ওয়েল ইউ ডোন্ট নিড টু ড্যাশ, উই নো দ্যাট ইউ হ্যাভ সাম ট্যালেন্ট, তাহলে এখানে একটু বুঝতে হবে যে মানে কি বোঝাতে চাচ্ছে এখানে, যে ওয়েল ইউ ডোন্ট নিড টু ড্যাশ, উই নো দ্যাট ইউ হ্যাভ সাম ড্যাশ, তার মানে আমরা জানি যে তোমার কিছু করতে হবে না, তার মানে আলটিমেটলি কি হবে, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। কিন্তু দেখো এখানেই পরীক্ষায় কেরামতিটা, এখানে ওয়ান্স হচ্ছে অনির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য, এখানে ওয়ান্স হচ্ছে অনির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য, যারা কমনলি অ্যান্সার দিবা বা জাস্ট মানে কোনো মতো বুঝেছি, বুঝতে পারছি, ইয়া হু, হ্যাঁ, ইয়াক্কা বুনবুন বলে তোমরা অ্যান্সার দিতে যাবা, তখন তোমরা কি করবা, এই পার্টিকুলার অ্যান্সারেও তোমরা ব্লো ওয়ান্স লিখবা। কিন্তু দেখো এখানে অলরেডি ওয়েল, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ইউ ডু নট নিড টু, তার মানে তোমাকে বলছে, সো ইউ ডু নট নিড টু ব্লো, তোমাকে তোমার নিজের জন্য বাঁশি বাজানোর দরকার নাই, ব্লো ইয়োর হবে, এখানে ওয়ান্স হবে না, এখানে কি হবে, ইয়োর হবে, ইয়োর হচ্ছে পজিটিভ প্রোনাউন। সো ওয়েল ইউ ডু নট নিড টু ব্লো ইয়োর ওন ট্রাম্পেট, আমরা যদি একটু বলি আলটিমেটলি ওন ট্রাম্পেট, তাহলে ওন ট্রাম্পেট, তাহলে আমরা যদি সঠিক করে লিখে দিতে পারি তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে চেঞ্জটা কোথায় আসলো ভাইয়ারা, মনে থাকবে চেঞ্জটা কোথায় আসলো, চেঞ্জটা আসলো হচ্ছে আলটিমেটলি আমাদের এই যে ইয়োর। তো এই জিনিসগুলোই তোমাকে কি করবে, তোমাকে হচ্ছে মার্কস গুলো সম্পূর্ণরূপে আদায় করে নিতে হেল্প করবে। লুক এট দ্যাট বিল্ডিং, এই বিল্ডিংটার দিকে তাকাও, ইট লুকস ড্যাশ ইট ইজ গোয়িং টু ফল ডাউন, ইট লুকস ড্যাশ এট ইট ইজ গোয়িং টু ফল ডাউন। এখন তুমি বলতে পারো ভাইয়া এখন বার্গেইন থাকতে পারে, এটা কি ইট ইজ নাকি ইট ওয়াজ, সো সবকিছুর ঊর্ধ্বে খাতিরে এটাকে আমি ইট ওয়াজ ধরে নেই, আমি এটাকে ইট ওয়াজ ধরে নেই, কিন্তু 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 ইট ইজ গোয়িং টু ফল ডাউন বলে একটা কথা আছে, সো এখানে আমরা ইট এই যে ওয়াজটা ধরতে পারবো না, সো বেসিকলি এটা মানে কিন্তু ইট ইজ গোয়িং টু, আর এই ইজ গোয়িং টু মানে ইজ কাইন্ড অফ উইল, ইট উইল ফল ডাউন মানে আশঙ্কা করতেছে ভবিষ্যতে এটা ঘটতে পারে। তাহলে এই যে দেখো ছোট ছোট জিনিস, তুমি হয়তো ভাবতেছো ওয়াজ, কেন ভাবতেছো ভাইয়া, আমি যদি লিখি যে ইট লুকস অ্যাজ ইফ, সারা জীবন পড়ে আসছি যে অ্যাজ ইফ এর আগে যদি এরকম V1 থাকে এস বাই এস যুক্ত, কারণ ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতোই কাজ করে এবং তার সাথে এস বাই এস যুক্ত হয়, সো ইট লুকস অ্যাজ ইফ ইট ইজ গোয়িং টু ফল ডাউন, ভাই এটা ইট ওয়াজই হওয়ার কথা ছিল, তো আলটিমেটলি ইট লুকস অ্যাজ ইফ ইট ইজ গোয়িং টু ফল ডাউন, দ্যাট মিনস ইট উইল ফল ডাউন। সো এই যে জিনিসটা, যেমন আই এম গোয়িং টু স্কুল আমরা বলি, ভালো কথা, ঠিক আছে, সো আমি আমি কি করছি, আই এম গোয়িং টু স্কুল মানে কি আমি স্কুলের পথে অগ্রসর হচ্ছি, এখন আমি স্কুলে পৌঁছানি, আই উইল গো টু স্কুল। সো এইভাবে চিন্তা করতে হবে। আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট ড্যাশ গোয়িং আউট দিস ইভিনিং, তাহলে এখানে আছে কি ফিল লাইক আর আছে হচ্ছে হ্যাড বেটার, তাহলে আমরা কি করব, আমরা অ্যান্সার দিয়ে দিব আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক, এখানেও দেখো গ্রামার হয়েছে, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং, তার মানে গোয়িং আউট মানে হচ্ছে বাহিরে যাওয়া, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং, এই সন্ধ্যায় আমি বাইরে বেরোতে কি ভালো লাগছে না আমার, আই এম ভেরি টায়ার্ড, তাহলে এই ভেরিটা হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার,
এই ভেরিটাকে বলা হয় একটা ইন্টেন্সিফায়ার। যারা তোমরা মডিফায়ার্স পড়েছো তারা জানো কেন ইন্টেন্সিফায়ার। এটা ওয়ান টাইপ অফ অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বটা হচ্ছে কোন একটা ঘটনাকে খুব মারাত্মক ভাবে বোঝায়। যেমন আই এম ড্যাশ টায়ার্ড যদি এরকম থাকে আর বলে যে পোস্ট মডিফাই দিস ভার্ব, এই যে এম কে বলে পোস্ট মডিফাই দিস ভার্ব উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে তোমাকে বুঝতে হবে একটা অ্যাডভার্বের কথা বলা হচ্ছে, এবং এই অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, তাহলে আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং। ইটস গেটিং লেট, আই হ্যাভ টু গো নাও, ইউ ড্যাশ নট, ইটস রেইনিং ভেরি হার্ড। দেখো বুঝার চেষ্টা করো, ইটস গেটিং লেট খুবই কমন একটা এক্সপ্রেশন। তোমার বন্ধুকে তুমি বলো দোস্ত অনেক দেরি হয়ে যাচ্ছে রে, আজকের মতো চলে যাই, বলো না এরকম? বলো। ইটস গেটিং লেট অনেক দেরি হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু গো নাও আমাকে যেতেই হবে। এটা দেখো হ্যাভ টু, এই হ্যাভ টুর জায়গায় আমরা মাস্ট ইউজ করতে পারি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের নেই, দুইটা আইটেম তোমাদের নেই, একটা আর্টিকেল আর একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যাই হোক, সো এই হ্যাভ টুর জায়গায় আমরা মাস্ট ইউজ করি। এবং এই ক্ষেত্রে আমি যদি বলি যে এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, জাস্ট বিকজ মাস্ট এন্ড হ্যাভ টু, এটা নেগেটিভ করলে কি হবে পরীক্ষার হলে দুই ভাবে করা যায়, যে আই ক্যানট বাট গো নাও, আবার বলি যে আই ক্যানট হেল্প। এই ক্যানট হেল্প থাকলে সাধারণত কি হয়, এখানে V1 প্লাস আইএনজি হয়, আই ক্যানট হেল্প গোয়িং নাও। সো এইভাবে করে চিন্তাটা করতে হবে। তাহলে এখানে কি করতাম, এখানে আমি বলেছি দেরি হয়ে যাচ্ছে আমাকে এখন যেতে হবে, তাহলে আমি বলছিলাম আউটকামের জন্য হ্যাড বেটারটা ইউজ করতে হয়। ইউ ড্যাশ নট, তোমার বরং যাওয়া উচিত না, ইটস রেইনিং ভেরি হার্ড। তাহলে আউটকামটা আমি পেয়ে যাচ্ছি, রেজাল্ট আমি পেয়ে যাচ্ছি। আমি যখন আমার বন্ধুকে আমার তাড়াহুড়ো দেখাচ্ছি, আমি বলছি যে আমার যেতে হবে, আমার সময় অনেক কম, তখন আমার বন্ধু বুঝাচ্ছে, রেজাল্ট দিয়ে দিচ্ছে যে তোমার বরং যাওয়া উচিত না, কারণ বাহিরে অনেক জোরছে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। So you had better not. সো এইটা কিন্তু আমরা এই প্র্যাকটিসটা শুধুমাত্র সঠিক অ্যান্সার লেখার জন্য না, অ্যান্সার লিখতে গিয়ে কোথায় কোথায় প্রবলেম পাবো, কোন কোন জায়গায় আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে, এই সব কিছুই কিন্তু আমাদেরকে আমরা কি করলাম তুলে ধরলাম, যাতে করে আমরা একটু মনে রাখতে পারি, আমরা বুঝতে পারি যে কোথায় কি বসতে পারে। ঠিক আছে, সো এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে যে ভাইয়া এই যে এখানে ইজ ইউজ টু আছে, এটা কিভাবে ইউজ হয়। সো বেসিকলি আমি বলেছিলাম যে ইউজ টুর পরে দেখো, ইউজ টুর পরে কি বসে, ভার্বের ওয়ান বেস ফর্ম, আর বি ইউজ টু এর পরে কি বসে, বি ইউজ টু এর পরে হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে। তাহলে আমরা যদি অ্যান্সার লিখতে যাই, খেয়াল করো আমি বলতে পারি যে হি ইউজ টু প্লে ক্রিকেট in the afternoon with his friends, তার ফ্রেন্ডসদের সঙ্গে। এই যে উইথ হিজ, এই যে হিজ হচ্ছে আমাদের কি পজেসিভ ফর্ম, ফ্রেন্ডস হচ্ছে আমাদের প্লুরাল নাউন। দেখো প্রত্যেকটা পজিশন জানতে হবে, প্রত্যেকটা পার্সপেক্টিভ বুঝতে হবে ঠান্ডা মাথায়। তাহলে হি ইউজ টু প্লে, তাহলে এখানে এই যে প্লে আছে না, ইউজ টুর পরে কি হচ্ছে ভার্বের বেস ফর্ম বসছে না, সো হি ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন উইথ হিজ ফ্রেন্ডস। তা এখন যখন এরকম আসবে যে আই ড্যাশ প্লেইং ফুটবল with my friends, তার মানে এই যে প্লেইং আছে, এখন আমাকে বুঝাতে হবে অভ্যস্ততা। তো সেই ক্ষেত্রে আই ইউজ টু প্লেইং হয় না, বেসিকলি এই বি ভার্ব মানে কি, বহুবার বলেছি যে V1 V2 V3 এরকম করে তাদেরকে পাওয়া যায়। এদেরকে পাওয়া যায় যখন আমরা দেখি যে এম ইজ আর বি, দেন V2 তে ওয়াজ ওয়ার, তাহলে এরকম। আচ্ছা V3 তে আমরা এখানে ক্রস দিয়েছি, কিন্তু ক্রস দিব না, আমরা বিন দিতে পারি, আমরা বিন দিলে বেটার হয়, ক্রস দিব না, আমরা বিন দিয়ে দিব, বিন দিয়ে দিব। তাহলে দেখো, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, আমি অভ্যস্ত ছিলাম, আমি প্রায়ই খেলতে যেতাম, তার মানে আই ড্যাশ প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, এই ওয়াজটাই হচ্ছে আলটিমেটলি এখানে বি। তো এখানে আয়ের সাথে এম হইতে পারতো, যে কোনো কিছু হতে পারতো,
কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে যে টেন্স ওয়াইজ, সেটা অবস্থান ওয়াইজ ওইখানে সেন্টেন্সটা কেমন আছে সেটা বুঝে তারপর ডিসিশন। আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। তার মানে জাস্ট এই গ্রামিং ব্যাপারগুলো, যে আমি কেন বললাম এটাকে, আলটিমেটলি এই গ্রামারের ব্যাপারগুলো খুবই ইজি। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় বি ইউজ টু, কোথায় শুধু ইউজ টু ইউজ হচ্ছে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে একটা কথা বলি, আমরা শুধুমাত্র একটা রুলস নিয়ে পড়ে থাকি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। যখন ইট ইজ হাই টাইম বসে অথবা শুধু ইট ইজ টাইম বসে, আমি যদি এইভাবে আলাদা করে দিই, তাহলে আমি তোমাদেরকে স্ট্রাকচারটা একটু আগেও দেখাইছি। সেই স্ট্রাকচারটা হয়ে যায় কেমন? সেই স্ট্রাকচারটা হয়ে যায় হচ্ছে এইরকম, যে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ঠিক আছে, এইভাবে করে আমরা অ্যান্সার গুলো লিখি। কিন্তু একটা ব্যাপার আছে, যখন আমরা এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অর টাইম পরে যদি এরকম হয় ফর, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়? তাহলে স্ট্রাকচারটা হয় যে আমরা পজিটিভ প্রোনাউন বসাবো। কি বসাবো? বা পজিটিভ না, আমরা যে কোনো প্রোনাউন বসাতে পারি, স্পেশালি আমরা অবজেক্টিভ প্রোনাউন বসাতে পারি। সো পজিটিভ বলতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট প্রোনাউন লিখে দিই। তাহলে আমরা প্রোনাউন ইউজ করলাম, কি ইউজ করলাম? প্রোনাউন। ঠিক আছে, যে ইট ইজ হাই টাইম অর টাইম ফর প্রোনাউন, যে কোনো একটা প্রোনাউন। তারপরে টু প্লাস ভি ওয়ান, মানে টু প্লাস ভি ওয়ান মানে ইনফিনিটিভ, প্লাস হচ্ছে এক্সটেনশন। তো দেখো, তাহলে এই দুইটা সেন্টেন্স কিভাবে লেখা যায়? একইভাবে দেখো, খেয়াল করো, আমি কালো কালিতে লিখে দিচ্ছি। একটা আমরা লিখতে পারি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই স্টাডিড, উই স্টাডিড হার্ড। তাহলে এই যে স্টাডিড, এটা হচ্ছে আমাদের ভি টু। ইট ইজ হাই টাইম উই স্টাডিড হার্ড। আর একইভাবে আমি যদি বলি হাই টাইম ফর ড্যাশ, তখন আমি কি করবো? যে একটা প্রোনাউন ইউজ করবো, ধরো আস। ইট ইজ হাই টাইম ফর আস টু স্টাডি হার্ড। মাঝে মাঝে এই ফর আসটাও না থাকতে পারে, এই ফর আসটা মাঝে মাঝে নাও থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে যদি আমরা ভি টু লিখি, এই ভি টুর আগে অবভিয়াসলি একটা সাবজেক্ট থাকবে, এই প্যাটার্ন কখনো চেঞ্জ হবে না। কিন্তু এই ক্ষেত্রে ফর আস নাও থাকতে পারে। টাইম টু স্টাডি হার্ড বা ইট ইজ টাইম টু স্টাডি হার্ড, আমরা কিন্তু শুধু টাইমও পেতে পারি। তাহলে আমাকে বলো এই পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা? আসলে আমি তোমাদের সাথে চাইলে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে পারবো, বিকজ আমাদেরকে শিখতে হবে। আমার লক্ষ্য একটাই, তুমি যেন শেখো, তুমি যেন শেখার মন মানসিকতা তৈরি করো, তুমি যখন প্র্যাকটিসটা তোমার কার্যকরী হয়, ইফেক্টিভ প্র্যাকটিস হয়। এমন করে প্র্যাকটিস তো সবাই করতে পারি, সঠিক অ্যান্সার লিখে দিলে প্র্যাকটিসটা খুব কঠিন কখনোই হয় না। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে প্র্যাকটিসটা যেন কার্যকরী হয়। ঠিক আছে, ওকে ডান। ওকে ভাই, ঠিক আছে, আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা, একটু লাভ রিয়েক্ট দাও, আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা। আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। ওকে ডান, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ওকে। বুঝতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নেই, যদি নাও বলতে চাও কোনো ইস্যু নেই, কোনো কোনো ইস্যু নেই, বাট বুঝতে পারলেই হয়েছে। হ্যাঁ, সো আলটিমেটলি এই যে এই জিনিসটা আরেকটা তোমাদেরকে দিয়ে আসছি, কারণ ওইটা একটু কঠিন ছিল। বাট এইখানে প্রায় 15 থেকে 20টা ওয়ার্ড আছে, 15 থেকে 20টা ওয়ার্ড আছে। এই 15-20টা ওয়ার্ডই পরীক্ষায় আসবে। এই 15-20টা ওয়ার্ডই তুমি যেই বোর্ডই হও না কেন, ঢাকা, সিলেট, চিটাগাং, তুমি রাজশাহী বোর্ড হও, যেই বোর্ড, দিনাজপুর বোর্ড হও, যাই হও না কেন, পরীক্ষায় এগুলো থেকে আসবে। এর বাইরে কোনো কিছুই কিন্তু আসতেছে না, এর বাইরে কোনো কিছু আসতেছে না। ওকে, 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 ভেরি গুড, ডান। চলো, চলো, তাহলে এইগুলো আমরা কি পারবো? আচ্ছা, আমাকে আজকে বলো যে আজকে কি বেশি রাত হয়ে যাচ্ছে? সো শুড উই স্টপ হিয়ার? শুড উই স্টপ হিয়ার? শুড উই স্টপ হিয়ার? আমাকে একটু বলো, শুড উই স্টপ হিয়ার? যদি বলো তাহলে হচ্ছে আজকে এখানেই থেমে যাব, তাহলে আর কোনো কথাই নেই। ওকে, যদি আমরা স্টপ করি তাহলে আজকে এখানেই হবে। ওকে,
প্রশ্নের এফ নাম্বার দেওয়া ছিল না। আচ্ছা, এফ নাম্বার আসলে খেয়াল করিনি, প্রশ্নের এফ নাম্বার দেখিনি। তো আমাকে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আমি যে ধারণাটা তোমাদেরকে দিতে চাচ্ছি, তোমরা কি এটা নিতে পারছো? এটা কি তোমরা বুঝেছো? এটা কি তোমরা বুঝেছো? আমি বুঝতে পারতেছি না, আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না, সো আই ক্যান নট টেল যে কি হচ্ছে বা কি আসলে বিষয়। আশা করতেছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। সো পড়তে হবে তোমাদের, সেকেন্ড পেপার তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু তোমরা হয়তো অনেকেই ইউ ক্যান ক্যারি অন। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, থ্যাংকস। তাহলে আমরা একটু ক্যারি অন করি। খেয়াল করো এখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে যে এখানে একই জিনিস, যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্স আকারে থাকবে, ধরো এরকম একটা, সো এখানে বক্সটা দেওয়া নেই। এখানে কি আছে? অ্যাজ ইফ আছে। এখন আমি যদি বলি যে অ্যাজ ইফ সম্পর্কে তোমরা একটু আগে একটা ভিন্ন ধারণা দেখলাম, কিন্তু আমি যদি বলি যে অ্যাজ ইফ সম্পর্কে যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে অথবা আমাদের রাইট ফর্ম ভার্বসে আসে, আমাদের 100% দুইটা রুলস মনে রাখতে হয়। কি মনে রাখতে হয়? অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের এইরকম কি বসে, প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, তাহলে অ্যাজ ইফ এর পরে অবভিয়াসলি কি ফর্ম বসবে? ভি2 বসবে। অথবা আরেকটা জিনিস বসতে পারে, সেটা হচ্ছে আনরিয়াল পাস্ট। কি বসতে পারে? আনরিয়াল পাস্ট। অর্থাৎ সেই ক্ষেত্রে কখনোই ওয়াজ বসে না, অর্থাৎ ওয়্যার বসে। তাহলে একটা রুলস আমরা জানলাম, এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে এইরকম, নাম্বার 2টা হচ্ছে এরকম যে ধরো অ্যাজ ইফটা আছে, এই যে মাঝখানে আছে, যদি অ্যাজ ইফ এর আগে আমরা ভার্বের কি ফর্ম ইউজ করি? আমরা ভার্বের এরকম টু ফর্ম ইউজ করি, তাহলে আলটিমেটলি এখানে হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। তার মানে হ্যাড প্লাস ভি3। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি, তাহলে দেখি আমরা করতে পারি কিনা। এছাড়া হোয়াট ইফ আছে, দেয়ার আছে, ইট আছে, এগুলোকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট বলা হয়। ইন্ট্রোডাক্টরি বলার কারণটা কি? অনেকে আজ করো বারবার অ্যান্সার দিয়ে ভুলে যাও, আবারও অ্যান্সার দিচ্ছি। কখন এটা বাক্যে ইট এবং দেয়ার যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, একটা সেন্টেন্সে যখন ইট এবং দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তখন তাকে ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তাহলে এদের ব্যবহারটাও আমরা জানি। আমরা জানি যে বেসিকলি ইট হচ্ছে এমন একটা পার্টিকুলার পার্টস অফ স্পিচ যেটাকে আমরা প্রোনাউনের মধ্যে ফেলি, এটাকে ইমপার্সোনাল প্রোনাউন বলে, এবং ইটের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। আর দেয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে প্যাটার্ন গুলো দেখো, এগুলো আমি এগুলো ফার্স্ট পেপারের সময় পড়াইছি তোমাদের, যে দেয়ারের পরে ভার্বটা কেমন হবে। আমি যদি এটা ভার্ব, এই যে আমার ভার্ব, এই ভার্বটা কেমন হবে সেটা নির্ভর করবে ঠিক এর পরের নাউন এর উপর। তার মানে যদি আমার নাউনটা সিঙ্গুলার হয়, যদি আমার নাউন সিঙ্গুলার হয়, সিঙ্গুলারটা নাউন হয়, তাহলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, যেমন ইজ, ওয়াজ, টেন্স ওয়াইজ, টেন্স বেদে। আর যদি আমার কি হয়, আমার হচ্ছে এই নাউনটা প্লুরাল হয়, তাহলে এই ভার্বটাও কি হবে? আলটিমেটলি প্লুরাল হবে। এগুলো সব রাইট ফর্ম ভার্বসে আমরা পড়েছি। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা বুঝবে না, এটা আমরা এখানে কেটে দেই, কারণ পরে লেকচার শিট বানানোর সময় উল্টাপাল্টা বানাবে। এইটা আমি এখানে একটু কেটে দেই। আচ্ছা, প্লুরাল নাউন হইলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ভাইয়া মুখে তো বললেন, উদাহরণ দেন, আমি একদম এইখান থেকে দেখাই দিচ্ছি। আরেকটা দেখো, এখানে লেট অ্যালোন আছে। লেট অ্যালোন মানে তুলনা করা যায় না এমন, বা চিন্তা করা যায় না এমন, আমরা চিন্তাই করা যায় না এমন বলি। আর ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব। সো এগুলো যদি আমরা জেনে থাকি, এগুলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও আসবে, এগুলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বসেও আসবে। সো আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট, উই হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট, যে আমরা কতটুক আমরা করব, আমরা কতটুকু আমরা করব এবং কিভাবে আমরা অ্যান্সার করব। সো উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন সুন্দরবন। আমি একটু আগে বলেছিলাম যে এইখানে কয়েকটা ব্যাপার আছে। এই দেখো, কয়েকটা জিনিস আছে, আমি বলি জিনিসগুলো তোমরা বুঝো। অনেকে মুখস্থ করো, ট্রিক্সও ইউজ করো, আমিও কিছু ট্রিক্স বলবো, বাট কিছু লেজিটিমেট গ্রামার আইটেম তোমাকে বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। এই হ্যাভ টু, তারপরে হচ্ছে উড রেদার, তারপর হচ্ছে হ্যাড বেটার, এগুলো সবার পরে ভার্বের বেস ফর্ম বসে। আমি তাহলে যদি এইভাবে লিখি, যে এইখানে লিখি, দেখো জাস্ট আমি বেশি লিখবো না, যেগুলো আছে এগুলো সম্পর্কে লিখবো। হ্যাভ টু, উড রেদার, উড
rather দেন হচ্ছে হ্যাড বেটার, এগুলোর সাথে কি হয়, এগুলোর সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। এখন এখান তো তাইলে এই যে পে বেস ফর্ম আছে, আমরা তো যে কোনো কিছু ইউজ করতে পারি না। আমি ঘটনাটা পড়ি, উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সবাজার দেন সুন্দরবন। আমরা বরং কক্সবাজারে না করে কি করতে পারি, সরি, সুন্দরবনে না যেয়ে কক্সবাজারে ঘুরে আসতে পারি। আমরা কক্সবাজারটা ঘুরে আসতে পারি। তাহলে দেনের পরে যেটা থাকে সেটাকে অমিট করা হয়, মানে সেটাকে বাদ দেওয়া হয়। সো উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সবাজার দেন দ্য সুন্দরবন। আমরা বরং সুন্দরবনে না গিয়ে কক্সবাজার ঘুরে আসতে পারি। এখন বরং তো হ্যাড বেটারও, বরং তো উড রেদারও। কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বলেছি, যেটা গত কয়েক বছরে, এটা সবসময় আসবে তা না, আবারও বলছি এটা সবসময় আসবে তা না, বাট গত 2 থেকে 3 বছরে এই দেন শব্দটা যেখানে আসছে সেই ক্ষেত্রে হ্যাড বেটার ইউজ না করে উড রেদার ইউজ করা, উড রেদার ইউজ করা হয়। এবং আমি হ্যাড বেটারের ঘটনাটা বলেছি যে আউটকাম, ফলাফল পাওয়ার জন্য যেখানে আমরা দেখি পাশাপাশি দুইটা বাক্যে ফলাফল চলে আসে তখন হ্যাড বেটার ইউজ করি। এখন এই ক্ষেত্রে কি হয়, এটা আমরা বরং ধারণা করে রাখছি, আমরা বরং ধারণা করে রেখেছি, এখানে কিন্তু কোনো প্রকার ফলাফল পাচ্ছি না, এখানে কোনো প্রকার ফলাফল পাচ্ছি না। সো উড রেদারের ক্ষেত্রে কোনো প্রকার সরাসরি ফলাফল আসে না। সো উই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য সুন্দরবন, জাস্ট একটা ডিসকাশন হচ্ছে যে হ্যাঁ আমরা অলরেডি কি করেছি, সুন্দরবন ভিজিট করে ফেলেছি, মানে সুন্দরবন আমরা ঘুরে এসেছি। তাহলে দেখো আমি যে কথাটা বলেছি যে হ্যাড বেটারটা সবসময় আউটকাম বা রেজাল্টের উপর নির্ভর করে কোথায় যেখানে বসবে, আর উড রেদারটা কিন্তু সেটার উপর নির্ভর করে না। আর একটা ছোট্ট ট্রিক হচ্ছে, যেখানে তুমি দেন পাবা, বিগত 2 থেকে 3 বছর আসছে এই দেন থাকলে তুমি সেখানে আরামসে উড রেদার ইউজ করতে পারবা। একটু আগেও আমি যেটা ব্যাখ্যা দিয়ে আসছি, দ্য স্টর্ম ওয়াজ রেইজিং ভায়োলেন্টলি, উই গট নট ড্যাশ ইট অ্যাভেইটেড, উই গট নট ড্যাশ ইট অ্যাভেইটেড। আচ্ছা, এইখানে নট হবে না, এখানে অন্য কোনো কিছু হবে। সো আলটিমেটলি এই ওয়ার্ডটা এখানে একটু ভুল আছে, বাই দা ওয়ে আই ডোন্ট নো, এটা টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। আর মানে এখানে আমরা হইতে পারে যে উই গট সারভাইভড, অর অন্য যে কোনো ওয়ার্ড হতে পারতো। সো আলটিমেটলি দেখো এখানে ইট আছে, অ্যাওয়েটেড আছে, যেটা ভার্বের টু ফর্ম। সো আলটিমেটলি এখানে আমরা বের হয়ে গিয়েছিলাম, বা আমি সার্ভাইভ করেছিলাম, আমরা সার্ভাইভ করেছিলাম, বা আমরা খুব দ্রুত নেমে গেছিলাম যখনই এটা অ্যাওয়েট হয়ে গেছিল। সো এখানে অ্যাজ সুন অ্যাজ বসে। এখন তুমি বলতে পারবে অ্যাজ সুন অ্যাজ এর ঘটনাটা কি? অ্যাজ সুন অ্যাজ হচ্ছে আমরা বলি যে দা thief ran away as soon as the police came। তার মানে এই পুলিশ মানে হচ্ছে কি, পুলিশ, পুলিশ আসতে না আসতেই চোরটি দৌড়ে পালালো, পুলিশ আসতে না আসতেই চোরটি দৌড়ে পালালো। ঠিক তেমনি এখানে উই গট নট হবে না, উই গট সারভাইভড অর সামথিং। কারণ আমরা যদি বলি যে ভাইয়া অ্যাভেইটের মিনিংটা কি বাংলায় সেটা বলেন, মানে হ্রাস করা, ঠিক আছে। সো আলটিমেটলি হয়তোবা এই স্টর্মের কথা বলা হচ্ছে, যে স্টর্ম হচ্ছে কি সাগরে বা ইয়েতে যদি হঠাৎ ঝড়ে পড়ো তাহলে কি অবস্থা হয়। সো স্টর্মটা খুব দ্রুত ভায়োলেন্টলি এগিয়ে আসতেছিল, উই গট সারভাইভড অ্যাজ সুন অ্যাজ ইট অ্যাভেইটেড, এটা যত দ্রুত এটা কি হলো হ্রাস হতে থাকলো আমরা সার্ভাইভ করে ফেললাম, আমরা এইভাবে ধরে নিতে পারি। দ্য থিফ র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম। কি বুঝতে হবে? ঘটনাটার ক্রম বুঝতে হবে। এই ধরনের গ্রামার আইটেমে এই লাইনগুলো কেন দেওয়া আছে? আচ্ছা, তোমরা কি একটা জিনিস চিন্তা করতে পারো যে কেন এই লাইনগুলো আগে পরে দেওয়া থাকে? এখানে তো জাস্ট একটা লাইন দেওয়া থাকতেই পারতো, একটা লাইনে একটা গ্যাপস আছে, তুমি অ্যান্সার দাও। তো এই আগে পরে এগুলো লাইনগুলো অ্যাড করার মূল কারণ হচ্ছে এগুলো তোমাদেরকে কি দেয়, তোমাদেরকে ক্লুজ দেয়, যে তুমি ভাবো, চিন্তা করো, শব্দগুলোর অর্থ জানো, অর্থের সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী সেন্টেন্সে কি বসতে পারে, কোন সঠিক স্পেশাল ওয়ার্ডটা বসতে পারে সেটা তোমাকে বসাইতে হয় তখন। সো এখানে দেখো র্যান অ্যাওয়ের এই র্যান হচ্ছে V2, আর আলটিমেটলি এই যে কেইম হচ্ছে V2। তো এটাও কিন্তু এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা সেটা ধরে রাখছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল অফ, দেখো এই বোস্টফুল অফ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোস্টফুল অফ হিজ আঙ্কেলস মানে সেসব চাচাদের বড়াই করে, গর্ব করে চাচাদের নিয়ে। হি টক্স অ্যাজ দে ওয়ার, একটু আগে বলছিলাম যে আনরিয়াল পাস্ট বসে, ওয়ার বসে। তাহলে দেখো তো হি টক্স, এই যে সে এমন ভাবে কথা বলে যেন, তাহলে অ্যাজ ইফ মানে যেন, সে এমন ভাবে কথা বলে যেন, এই যে V1, তাহলে এখানে অ্যান্সার হবে কি অ্যাজ ইফ। হি টক্স অ্যাজ ইফ দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি,
তারাই হচ্ছে এই দেশের সবচেয়ে কি ক্ষমতাশালী মানুষ। মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার কলেজটা আমার হাউস থেকে অনেক দূরে। আই ড্যাশ ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ। তাহলে এখন তুমি দেখো একটা ইমিডিয়েট রেসপন্স এখানে আছে। তাহলে ইমিডিয়েট রেসপন্সটা কি? ইমিডিয়েট রেসপন্সটা হচ্ছে যে আমার কলেজটা আমার বাসা থেকে অনেক দূরে, আমার কলেজটা আমার বাসা থেকে অনেক দূরে। আই ড্যাশ ওয়াক এ লং ওয়ে, আমি জানি আমাকে যেতে হবে। আই হ্যাভ টু, তার মানে আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ। আই ক্যান নট বাট ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ। সো এই যে হ্যাভ টুটা, এটা আয়ের সাথে আছে তাই বসেছে, উই থাকলে বসতো, কিন্তু হি যদি থাকে পরীক্ষার হলে বোঝার চেষ্টা করো, মাথায় মনে রেখো তোমার এখানে হ্যাভ টু থাকতেই পারে। হ্যাভ টু থাকলে যে হ্যাভ টুই বসাতে হবে এমন কোনো কথা নেই। যদি এখানে আই না থেকে হি থাকতো, আই না থেকে হি থাকতো, আমি কি হ্যাভ টু লিখতে পারতাম? আমি কি হ্যাভ টু লিখতে পারতাম না, আমাকে লিখতে হতো হ্যাজ টু। সো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যদি পরীক্ষায় আসলেই ভালো করতে চাই, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো হি হ্যাজ টু, হি হ্যাজ টু হতো। আচ্ছা, জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট, এই যে রুরাল গ্রাম্য কবি, এগুলো প্রায় সময় কোথায় আসবে? এগুলো মডিফায়ার্স আসবে। মডিফায়ার্স আসবে জসিমউদ্দিন ইজ এ ড্যাশ পয়েট, এই পয়েট হচ্ছে আমার নাউন, বলবে প্রি মডিফাই দা নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে জানতে হবে যে জসিমউদ্দিনকে, জসিমউদ্দিন একটা সিগনিফিক্যান্ট নেম ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার। সো ইন দ্যাট ওয়ে আমি কখনোই বলতে পারবো না যে জসিমউদ্দিন আমাদের রেবেল পয়েট। আমি কি বলতে পারবো? যদি এখানে কাজী নজরুল ইসলাম থাকতো তাহলে আমি বলতে পারতাম রেবেল পয়েট। সো মডিফায়ার্সটাও চেষ্টা করবো দেখানো। অনেকে মডিফায়ার্স এই সেই বলো, আলটিমেটলি মডিফায়ার্স হচ্ছে পার্টস অফ স্পিচের খেলা। অর্থাৎ যে যত ভালো পার্টস অফ স্পিচ সম্পর্কে জানে, অ্যাজ ওয়েল অ্যাজ যার ধরন, এই যে সেন্টেন্স বোঝার ক্ষমতা ভালো। যে জসিমউদ্দিন একজন গ্রামীণ কবি ছিলেন, পল্লী কবি ছিলেন, সে রেবেল পয়েট ছিলেন না, তাহলে নিশ্চয়ই তুমি এখানে রুরাল না লিখে রেবেল লিখবা না। সো এই ছোট ছোট জিনিস যে বুঝে তার কখনো প্রবলেম হয় না। সো যখনই কারো জন্মের কথা বলা হয় তখন হি ওয়াজ বোর্ন বা দে, যদি দে থাকে তাহলে দে ওয়ার বোর্ন। তবে সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আসে, কোনো নামে আসে অথবা হি থাকে, দ্যাট ইজ এটা, কিচ্ছু থাকে না। পরের কোশ্চেনটা হচ্ছে ড্যাশ ইজ ভেরি হট টুডে। তাহলে আমরা বুঝি যে একটা দিনের কথা বলা হচ্ছে, ইমপার্সোনাল। এখানে কি কোনো পার্সোনাল কিছু আছে? আই, উই, আমরা, তোমাদের, আমাদের, কারো ব্যাপারে কিছু বলা হয় নাই। এখানে বলা হচ্ছে ড্যাশ ইজ ভেরি হট টুডে, আজ অনেক গরম। হট টুডে, ভেরি হট। হট হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা ইন্টেন্সিফায়ার মানে অ্যাডভার্ব হিসেবে বসছে ভেরি। সো ভেরি হট টুডে, আজকে অনেক গরম, তার মানে এটা একটা বস্তুবাচক জিনিস, ইমপার্সোনাল প্রোনাউন, দ্যাটস ওয়াই ইট হবে। আর বলেই দিয়েছি ইট ইজ, ইটের পরে সব সময়, ইটের পরে সব সময় যে কোন অবস্থায় সব সময় কি হবে? সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ বসবে, ওয়াজ বসবে, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো বসবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ইটের পরে সিঙ্গুলার ভার্ব। সো ইট ইজ ভেরি হট টুডে, লোড শেডিং ইজ অ্যাগ্রেভেটিং দ্য সিচুয়েশন, অর্থাৎ আজকে অনেক গরম, আর উপরে লোডশেডিং এটাকে, এই সিচুয়েশনটাকে আরো কঠিন করে তুলছে। মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস ড্যাশ 80 মার্কস। এরকম অনেকে আছে না, যে ধরো আমার আমার ব্যক্তিগতভাবে একটা বাইসাইকেল কেনার বাইসাইকেল কেনার সামর্থ্য নেই। সো আমার যে বাইসাইকেল কেনার সামর্থ্য নেই, আমি চিন্তা করি একটা গাড়ি কিনবো, তাহলে এটা কি আকাশ কুসুম, ডে ড্রিম। সো আলটিমেটলি এইখানে আমরা লেট অ্যালোন ইউজ করি। লেট অ্যালোন মানে চিন্তাই করা যায় না, চিন্তা করা যায় না এমন। সো আমরা একটু বাংলায় লিখতে পারি লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না। তাহলে এই ধরনের জিনিস যদি পরীক্ষায় ভাবে বুঝতে হয় তাহলে কিভাবে বুঝবো? দুইটা ভিন্ন ভিন্ন ব্যাপারের সাথে তুলনা হয়, দুইটা ভিন্ন ভিন্ন ব্যাপারের সাথে কি হয়? তুলনা হয়। সো মারুফ ক্যানট আর্ন 50 মার্কস, লেট অ্যালোন 80 মার্কস, মানে 50 মার্ক পায় না বললেই চলে, আর সেখানে 80 মার্কের তো প্রশ্নই উঠে না। সো হি ইজ আ স্টুডেন্ট অফ অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, সে হচ্ছে খুবই সাধারণ মানের একজন স্টুডেন্ট, গড়পড়তা স্টুডেন্ট। ওকে, ড্যাশ মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। এখন আমি বলেছি যে ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ সাবজেক্ট হিসেবে দুইটা জিনিস বসতে পারে, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার। এখানে অলরেডি আমরা ইট ব্যবহার করে ফেলেছি, তাহলে আমাদের একটা সুযোগ আছে এখানে দেয়ার ব্যবহার করার। আমি বলেছিলাম যে এই ভার্বটা নির্ভর করে পরবর্তী নাউনের উপর। এই মেনি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, নাউনের পরিমাণ নির্দেশ করে। সো ম্যাঙ্গো ট্রিজ, এটা কি প্লুরাল না? তাহলে একটু আগে যে বললাম যে প্লুরাল নাউন যদি থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়, আমার কথাটা মিলেছে? সো দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ। তাহলে আমি যদি বলি যে দেয়ার ড্যাশ আ স্কুল, দেয়ার ড্যাশ আ স্কুল নিয়ার দ্য ফরেস্ট,
তাহলে তুমি বুঝতে পারতেছো এই স্কুল দিয়ে এখানে একটি স্কুলের কথা বলা হচ্ছে। সো এখানে তুমি ইজও ইউজ করতে পারো, ওয়াজও ইউজ করতে পারো, অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দা টেন্স, ঠিক আছে? তবে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, এখানে আর বা ইউজ করা যাবে না। সো এইভাবে চিন্তা করতে হবে। ওকে, ফায়াজ সিমস টু বি উইক, ফায়াজকে দেখে মনে হচ্ছে সে খুবই দুর্বল। হি ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্স ডক্টর। তাহলে দেখো ইমিডিয়েট রেজাল্ট, আমি বারবার বলেছি ইমিডিয়েট রেজাল্ট যেখানে আছে সেখানে কি ইউজ করতে হবে? হ্যাড বেটার ইউজ করতে হবে। তার মানে ফায়াজ সিমস টু বি উইক, ফায়াজ একজন মানুষ, তার একটু দুর্বল লাগতেছে। তার মানে কি এখন তার কি করা উচিত? সাথে সাথে তার একটা এই আউটকামটা হচ্ছে বা এটা প্রভাবটা হচ্ছে তার উচিত একজন এক্সপেরিয়েন্স ডক্টরের সাথে কথাবার্তা বলা। দ্যাট মিনস হি হ্যাড বেটার, এটাই হচ্ছে বড়। He had better consult an experienced doctor. The river is calm, dash we swim in the river. বাকি আছে একটাই, what if we swim in the river. তো মনে রাখতে হবে এটা ফুল স্টপের পরে শুরু হয়েছে, যেটা সবাই ভুল করো। ডব্লিউটাকে তোমরা স্মল লেটারে লিখো, এটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। What if we swim in the river? To swim in the river is a nice experience. So আসলে পড়াশোনাটা হচ্ছে নিজের কাছে। যত বেশি তুমি এটাকে সময় দিবে, যত বেশি এটাকে বোঝার চেষ্টা করবে, তত বেশি তুমি আউটকাম পাবে, তুমি তত বেশি আউটকাম পাবে। তোমার জন্য পড়াশোনা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তোমার জন্য পড়াশোনা খুবই ইজি হয়ে যাবে। সো আলটিমেটলি জিনিসগুলো শেখার একটা ব্যাপার, অর্থাৎ তুমি যদি আসলে শিখতে চাও এই জিনিসগুলো শিখতে তুমি পারবে। সো আমরা যদি বুঝে থাকি আমাকে একটু লাভ রিয়েক্ট দাও, আমাকে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ইয়েস, ভেরি গুড। লেট অলোন দূরের কথা, হ্যাঁ দূরের কথা বলা যায়। তাফিম আকিব, ইউ আর রাইট, দূরের কথা, এটা তো দূরের কথা। 50 মার্কই যেখানে পায় না, 80 মার্ক পাওয়া তো দূরের কথা, চিন্তা করা যায় না। একই রকম। সো আমাকে বলো বুঝতে পেরেছো কিনা। সো এই যে আলটিমেটলি এই সেশনটা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দিও, যারা চায় তারা সে দেখুক। আমাদের এই সেশনটা তোমাদেরকে গ্রামার শেখানো না, এই সেশনটা তোমার ভিতরে এই ইবিআই কোর্সে যারা আছো তাদেরকে আমি জাস্ট এটা বলতে চাই, বা এটা আমি তোমাদের কাছে এই মেসেজটা তোমাদের কাছে পাস করতে চাই, যে তোমাকে যদি ভালো করতে হয়, তুমি যদি ইন্ডিভিজুয়ালি মার্কস গুলো তুমি 80+ পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট একটা সিম্পল কাজ করতে হবে, তুমি প্র্যাকটিসটা করবে। অনেক বেসিক শিখেছো, অনেক রুলস শেখানো হয়েছে, কলেজে শিখছো, অনলাইনে শিখেছো, আমরা আলহামদুলিল্লাহ শিখিয়েছি, তোমার আপু ভাইয়ারা সবাই যারা ক্লাস নিয়েছে শিখিয়েছে। আমি জাস্ট আজকে এটাই তোমাদের বলতে আসছিলাম যে এইভাবে করে যত বেশি চিন্তা করবা, প্র্যাকটিসটা যত বেশি ঠান্ডা মাথায় করবা, যখন চোখ কান নাক মুখ সব খোলা থাকবে, তখন তোমার এই প্র্যাকটিসটা 100% হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এন্ড হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা এটা ফিনিশিং দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। দেন আমরা ফার্স্ট পেপার পড়বো। ওকে স্যার, কারো কোনো কোশ্চেন না থাকলে ভাইয়া আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।